শেষ ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে বায়াস করতে হয় একটা অ্যাম্প্লিফায়ারকে, এবং বেশ কিছু বায়াসিং এর অ্যারেঞ্জমেন্ট আমরা দেখেছিলাম, এবং সেইখান থেকে কোনগুলো ভালো সেগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম, বেশি ডিটেলসে যাইনি। তার মধ্যে থেকে আমরা জানি যে আমাদের যে ডিসক্রিট সার্কিট বায়াসিং যেটাকে বলি, বা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং যেটাকে বলি, সেই বায়াসিংটা খুবই ভালো প্র্যাকটিক্যালি, টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি থাকে না। সো এখানে আমরা এরকমই একটা বায়াসিং এর সার্কিট দেখতে পাচ্ছি। সাধারণত একটা জিনিস বলি, অ্যাম্প্লিফায়ারের ডিজাইনের ক্ষেত্রে, আমি কিন্তু ডিজাইনের কথা বলছি বাই দ্য ওয়ে, আমি কিন্তু অ্যানালাইসিসের কথা বলছি না। অ্যাম্প্লিফায়ার যখন আপনি ডিজাইন করবেন, ঠিক আছে, অ্যাম্প্লিফায়ার যখন আপনি আসলে ডিজাইন করবেন, ডিজাইনে আসলে কাস্টমার বা আপনার টার্গেট থাকবে কি একটা গেইন, যে আপনি ইনপুটের সিগন্যালটা আউটপুটে কত বড় করবেন, সে একটা ভ্যালু আপনার একটা থাকবে। সে ফর এক্সাম্পল আমি বললাম যে 15, কথার কথা। সো আপনার কিছু ইনফরমেশন প্রথমে দেয়া থাকতে হবে ডিজাইন করতে গেলে, ঠিক আছে। সো আপনার গেইন কত লাগবে, তারপর হয়তো বা আপনার আরো কিছু প্যারামিটার দেওয়া থাকতে হতে পারে, যে আপনার ডিভাইসটা কিরকম বা মসফেটটা কিরকম। তার মানে কেএন যে ভ্যালুগুলো আছে, আমরা যে কে ভ্যালুগুলো দেখেছি কেএন, সেই ভ্যালুগুলোও দেওয়া থাকতে হবে, ঠিক আছে। এরকম বেশ কিছু ভ্যালু আপনাকে দেওয়া থাকতে হবে। তারপর ইনপুট রেজিস্ট্যান্স, আরো যদি ফার্দার আমরা বলি যে আমাদের ইনপুট রেজিস্ট্যান্স হয়তো বা দেওয়া থাকতে পারে, বা আউটপুট রেজিস্ট্যান্স হয়তো বা দেওয়া থাকতে পারে। এরকম কিছু জিনিস আমাদেরকে, আমরা ইনপুট রেজিস্ট্যান্স সাধারণত আসলে বড় চাই, ঠিক আছে। তো এরকম আমাদের কিছু প্যারামিটার ডিজাইনের ক্ষেত্রে শুরুতেই দেয়া থাকবে, আপনাকে এগুলো বলে দিবে শুরুতে যে দিস আর দি প্যারামিটার্স, এখন এই এই তোমাকে জানাই দিলাম, এখন তোমার কাজ হচ্ছে ডিজাইন করা, ঠিক আছে। এই জিনিসটা কেন বলে দেয়া মানে হচ্ছে আপনার কাছে মোটামুটি মসফেটটা ফিক্স করে দিল, আসলে মসফেটের সম্বন্ধে অনেক কিছু জানাই দিল কেন মানে, তাই না। কেনের মধ্যে আমরা জানি যে মসফেটের মোবিলিটির ইনফরমেশন থাকে, তারপর হচ্ছে উইথ বাই লেন্থের যে অ্যাসপেক্ট রেশিও সেটার হিসাবটা থাকে। সো আলটিমেটলি এটা আসলে কেন হচ্ছে মসফেট প্যারামিটার, প্রসেস প্যারামিটার যেটাকে আমরা বলি আর কি সাধারণত। তো এই ডিজাইনের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো আপনার জানতে হবে, এটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে, বাই দ্য ওয়ে আমি আবারও উল্লেখ করছি, এটা এমফাসাইজ করছি, এটা কিন্তু আমি ডিজাইনের কথা বলছি। সো আপনাকে গেইন বলে দিবে, আমার ইনপুটে একটা সিগন্যাল দিব, এটা আউটপুটে 15 গুণ বড় হয়ে যাবে, তোমাকে গেইন এর ভ্যালু এত নিতে হবে, তার মানে এরকম ধরনের মসফেট ব্যবহার করতে হবে। তারপর ইনপুট রেজিস্ট্যান্সটা এরকম রেঞ্জের হইতে হবে, আউটপুট রেজিস্ট্যান্সটা এরকম বড় হইতে হবে, বা এরকম ভ্যালু হইতে হবে আউটপুট রেজিস্ট্যান্সের। এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকবে শুরুতেই আপনাকে, এটা ডিজাইনের ক্ষেত্রে। তখন সেইগুলো ধরে আপনি আসলে সাধারণত ডিজাইন করেন, এবং ডিজাইন প্রসিডিউরে এইখান থেকে দেখা যায় যে, এবং আপনার ডিজাইনে তখন আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের অ্যাম্প্লিফায়ার সিলেক্ট করবেন, কোন ধরনের অ্যাম্প্লিফায়ার আপনি চাচ্ছেন। সে একটা কমন আমাদের অ্যাম্প্লিফায়ার যেটা আমরা অলরেডি অ্যানালাইসিস করেছি যেটা সম্বন্ধে, সেটা হচ্ছে কমন সোর্স কনফিগারেশনটা আমরা দেখেছি। সেই কমন সোর্স অ্যাম্প্লিফায়ার যখন আপনি সিলেক্ট করবেন, যেমন আমাদের এখানে বাঁদিকে এখানে যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা কমন সোর্স, যদি আমরা আউটপুটটা এখান থেকে নেই তাহলে কিন্তু এটা মোটামুটি বলা যায় একটা কমন সোর্স অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো যখন আপনি কমন সোর্স সিলেক্ট করবেন, তখন অ্যাম্প্লিফায়ারে যেই ভ্যালু মানে আরডি আরএস এইসব বসায় আপনি একটা গেইনের কেভিএল কেসিএল করে একটা গেইনের একটা ইকুয়েশন নিয়ে আসবেন। ইকুয়েশন নিয়ে আসার পরে সেই ইকুয়েশনের সাথে এখানে যে গেইনের ভ্যালু দেওয়া আছে, আর ইন আর জিরোর এইসব ভ্যালু দেওয়া আছে, কেএন এর ভ্যালু দেওয়া আছে, ওইগুলো ইকুয়েট টিকুয়েট করলে আপনি দেখতে পারবেন ফাইনালি আসলে আপনি অনেকটা আসলে ব্যাক ক্যালকুলেশন করার মতো ব্যাপার। তো ফাইনালি দেখবেন যে আপনার এই প্যারামিটার গুলো পাওয়ার জন্য, মানে এই ডিজাইন রিকোয়ারমেন্ট পাওয়ার জন্য আপনি ফাইনালি দেখতে পারবেন যে আপনার একটা ইয়া পাচ্ছেন, যে আপনি ফাইনালি মসফেটের একটা ডিসি কারেন্ট পাবেন, একটা ভ্যালু হয়তো বা পাবেন মসফেটের এত সামথিং মিলি অ্যাম্পিয়ার হোয়াট এভার বললাম, এবং আপনি পাচ্ছেন যে এটা হচ্ছে কিউ পয়েন্টের ভ্যালু আর কি, ঠিক আছে। আইডি কিউ বলে অনেক সময়, বা ভিডিএস কিউ বলে অনেক সময়, বা নাও থাকতে পারে এই লেখাটা। সো আপনি আসলে ব্যাক ক্যালকুলেশন যখন করবেন কমন সোর্সের জন্য, ডিরাইভেশন করে আপনি যখন এই ভ্যালুগুলো ইউজ করবেন, ডিজাইনে যে প্যারামিটার গুলো বলে দেওয়া আছে এগুলো ভ্যালুগুলো ইউজ করবেন, আপনি দেখবেন ফাইনালি আপনি ব্যাক ক্যালকুলেশন করে আইডি এবং ভিডিএস এই দুটা ভ্যালু বের করতে পারবেন। যখন আপনি এই দুটা ভ্যালু বের করে ফেলবেন, তো আসলে আপনার মূল কথা হচ্ছে আপনি তখন আসলে বলতেছেন যে আমি কিউ পয়েন্টটা জানি, মোটামুটি আমার কিউ পয়েন্টটা হচ্ছে এরকম কোন একটা পয়েন্টে আছে, কিউ পয়েন্টটা আমার মসফেট এখানে অপারেট করতেছে, কিউ পয়েন্টটা হচ্ছে এই জায়গাটায়। তো দেন যে কাজটা করে, এখন এতক্ষণ তো আপনি আসলে হাতে কলমেই হিসাব করতেছেন, তাই না। এই যে কিউ পয়েন্টে যে আপনি একটা ভ্যালু পেয়ে গেলেন ব্যাক ক্যালকুলেশন করে, তখন কি করবেন আপনি, এই মসফেটটা যদি এখন সার্কিট লেভেলে ইমপ্লিমেন্ট করতে চান,
তো আপনার এখন কি করতে হবে, ফার্স্টে ডিসি বায়াসিং করতে হবে যাতে আপনি এই ড্রেন কারেন্ট এবং এই ড্রেন ভোল্টেজটা যাতে আপনি অ্যাচিভ করতে পারেন, তাই না? তার জন্য তখন দেখা যায় যে আপনার আরডি রেজিস্ট্যান্স বা বিভিন্ন গেট রেজিস্ট্যান্স বলেন, আরএস রেজিস্ট্যান্স, এই ভ্যালুগুলো চুজ করা হয় বিভিন্নভাবে, ঠিক আছে? এরকম কিছু কাজ করা হয় আর কি সাধারণত। তার মানে সহজ কথা, আমরা এখন এই এই প্রণালীটা বর্ণনা করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আসলে যে সহজ কথা, আপনার ডিজাইন যখন আমরা করি তখন আমাদের প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে আপনার আইডি এবং ভিডিএসটা জানা, এবং এই আইডি এবং ভিডিএস জেনে আমরা যখন সার্কিটটাকে ওইভাবে ডিসি বায়াস করি আসলে, ঠিক আছে? এর জন্য আসলে এই প্রসেসটা বলা আসলে আপনাদেরকে ইন্ট্রোডিউস করা প্রসেসটার সাথে। এখন দেখেন এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, এই ম্যাথটা আমি আসলে করব না, খুব সহজ, এটা হচ্ছে জেনারিক থাম রুলের মতো আর কি। বলতেছে যে আমার একটা সার্কিট ডিজাইন করতে হবে যার জন্য ডিসি কারেন্ট, এই যে দেখেন আইডি বলে দেওয়া আছে, তার মানে কি আমার আসলে সার্কিট যেটা আমার ডিজাইন করতে হবে, আলটিমেট যে সার্কিটটা হয়তো বা দরকার কমন সোর্স অ্যাম্পলিফায়ার, যেটা নাকি একটা নির্দিষ্ট গেইন আছে, সেটার জন্য হয়তো বা ব্যাক ক্যালকুলেশন করে যে ড্রেন কারেন্ট সেটা আমরা বের করবো, তখন আমরা হয়তো বা এরকম কিছু একটা পাচ্ছি যে ড্রেন কারেন্টটা 0.5 মিলি অ্যাম্পিয়ার ধরেন, বলে দিচ্ছি আপনাকে। MOSFET is specified to have threshold voltage, যে MOSFET এর ইনফরমেশন দেওয়া আছে এখানে, KN এবং থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে। চ্যানেল এন্ড মডুলেশন এফেক্টটা বাদ দিতে বলছে, ইউজ এ পাওয়ার সাপ্লাই বলে দিচ্ছে, আর percentage change in the value of ID obtained when MOSFET is replaced with another unit having the same KN but VT এর ভ্যালু যদি চেঞ্জ হয়, সো এরকম কিছু জিনিস বলছে। তো আসলে এখন এই ম্যাথটা যখন আমরা করব, আমি এটা খুব সিম্পলি আপনাদেরকে একটু বলে দিই, এটা আসলে থাম্ব রুল টাইপের ম্যাথ, তো এর জন্য আসলে এটা আমি পুরোপুরি করব না আসলে, এটা জাস্ট একটা জেনারিক একটা অ্যাপ্রোচ আর কিছুই না। সো আপনাকে কারেন্ট বলে দেয়া আছে, আসলে যেই জেনারিক যেটা নেওয়া হয়, আপনার ধরেন কমন সোর্স কনফিগারেশন, ফার্স্টেই যে কাজটা করবেন কমন সোর্স কনফিগারেশন উইথ ওই যে যেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, ধরেন আমরা এই ধরনের সার্কিট নিচ্ছি, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, এই সার্কিটটা আগে এঁকে ফেলবেন। আঁকার পরে নেক্সট কাজ হবে আপনার হচ্ছে, দেখেন এটা ভালো করে বুঝতে হবে, এটা আমাদের থাম্ব রুল, আবারও বলছি এটা কিন্তু থাম্ব রুল, যে আমার ভিডিডি বলে দেয়া আছে, সাপ্লাই ভোল্টেজটা আমরা জানি, থাম্ব রুল হিসেবে আমরা চিন্তা করি যে আমার সাপ্লাই ভোল্টেজটা, আমার সার্কিট আঁকা হয়ে গেল, কিন্তু আমি এই ভ্যালুটা জানি না, এই ভ্যালুটাও জানবো না, এই ভ্যালুটাও জানবো না, এই ভ্যালুটাও জানবো না, তাই তো? তো আসলে এই থাম্ব রুলটা কি আমি এখন এটি জানাচ্ছি আপনাদেরকে। আমার কিন্তু আইডি কারেন্টটা দেয়া আছে, ঠিক আছে, ভিডিডি দেয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেয়া আছে, সো এই ইনফরমেশন গুলো আমি জানি, বাকি জিনিসগুলো কিন্তু আমি জানি না। তো এই থাম্ব রুলটা কি বলতেছে দেখেন, থাম্ব রুলটা বলতেছে যে আমরা যখন একটা এরকম খুবই অল্প ইনফরমেশন আমাদের কাছে দেওয়া থাকবে, জাস্ট কারেন্ট এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকবে, এবং একটা কমন সোর্স উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এর জন্য ডিসি বায়াসিং বা ডিসি সার্কিটটা অ্যারেঞ্জ করতে বলবে, তখন আমরা যে কাজটা করি একটা থাম্ব রুল ফলো করি, সেটা হচ্ছে লগা ভিডিডি কে ড্রেনে 1/3 ভোল্টেজ ড্রপ করাবো, তারপরে সোর্সে ড্রেন থেকে সোর্সে 1/3 ড্রপ করাবো, এবং বাকি ভোল্টেজটা সোর্সে ড্রপ করাবো। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কি বললাম, আমার কথাটা কি ধরতে পারছি? না স্যার, পারিনি। আবার বলি যে আমাদের থাম্ব রুল যেটা, এটা কিন্তু ভালো ইয়া না, মানে ভালো ডিজাইন কনসিডারেশন না, জাস্ট একটা থাম্ব রুল, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য একটা থাম্ব রুল আর কিছুই না। সেটা হচ্ছে ধরে নেওয়া হয় যে যে আপনার যে ড্রেন রেজিস্ট্যান্সটা আছে, ড্রেন রেজিস্ট্যান্সে আমি আসলে 1/3 সাপ্লাইয়ের 1/3 ভোল্টেজ ড্রপ করব এই জায়গাটায়, ড্রেন থেকে সোর্সে সাপ্লাইয়ের 1/3 ভোল্টেজ ড্রপ করব, এবং বাকি যে 1/3 থাকবে সেটা হচ্ছে আমি আসলে সোর্সে ড্রপ করব। বুঝে গেছে এবার? তাহলে আমার ফুল ভোল্টেজটা ড্রপ হবে। তাহলে এই কনসিডারেশনটা নিয়ে দেখেন আমরা অলরেডি এখানে কনসিডার করছি, সাপ্লাই 15 ভোল্ট ছিল, তাহলে আমার টার্গেট হচ্ছে ড্রেনে 1/3 ড্রপ করলে কত হয়, ভিডিডি 15 থেকে 5 ভোল্ট, হ্যাঁ 1/3 হচ্ছে 5 ভোল্ট, তাহলে ভিডির ভ্যালু কত হবে, ভিডির ভ্যালু কত হবে, ভিডিডি এখানে বলছি না 1/3 ড্রপ করব আমরা, তাহলে ভিডিডি বাই 3, তাহলে কত হয়, 10 ভোল্ট হয় না, রাইট? বুঝতে পারলাম? তারপর ভিএস এ কি হবে, ভিএস টা কি হবে, ভিএস টা হবে ড্রেন থেকে ভিডিএস, মানে ভিএস টা তাহলে কি হবে, ভিএস এ আমি হচ্ছে ভিডিএস এ কি বলছি, ভিডিএস এ আমি কিন্তু আবার 1/3 ড্রপ করব বলছি ভিডিএস এ, তাহলে এটা যদি করি তাহলে কি হবে, ড্রেন থেকে সোর্সে যে ড্রপটা আছে, না 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 ভিডিএস, আবারও বলছি ভিডিএস এ কিন্তু আমার 1/3 ড্রপ করার কথা,
0 হবে কেন? VDS এ আমি 1/3 ড্রপ করব, দ্যাট মিন্স আমি বলতেছি VDS এটা হবে। VDS ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ দেখলে আমি দেখবো আসলে 1/3 ড্রপ করতেছি, তাইলে এখান থেকে আপনি সোর্সের ভোল্টেজটা ক্যালকুলেট করেন, তাইলে হয়ে যাচ্ছে। আমার কথা বুঝে গেছে? তাহলে কি হয়, VD মাইনাস VDD বাই 3 হয়ে যাচ্ছে না? তাহলে কত আসে, 10 মাইনাস 5 কত হয়ে যায়, 5 ভোল্ট হয়ে যায় না? VS এর ভ্যালুটা পাইছি 5 ভোল্ট। আমার কথা বুঝে গেছে? দেখেন, বুঝতে পারলাম নাকি কি করলাম? এটা হচ্ছে থাম্ব রুল, আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু ভালো জেনেরিক কোনো রুল না, ইটস থাম্ব রুল, আর কিছুই না। বুঝতে পারছি? ডু উই আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে ফাইন, দ্যাটস জি গুড। স্যার। একটু রিপ্লাই করতে হবে, রিপ্লাই করলে ভালো হবে। সো এটা থাম্ব রুল হিসেবে আমরা জাস্ট 1/3 ভোল্টেজ ড্রপ ধরে নিলাম। ড্রেন রেজিস্ট্যান্স একটা, ড্রেন টু সোর্স ভোল্টেজ একটা, এবং একটা সোর্স রেজিস্ট্যান্সে 1/3 ধরে নিলাম। তো এই ভ্যালুগুলো যখন আমরা পেয়ে যাবো, আমরা সোর্স জানি, ড্রেনের ভোল্টেজ জানি, এরপরে নেক্সট স্টেপ ইজ আমার, দেখেন আমি কারেন্ট জানবো, তখন আমার যেহেতু কারেন্ট জানি, ভিডি জানি, আরডি পেয়ে যাবো। তাহলে এইভাবে আমি আরডি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। আপনারা জানেন আরডি খুব ইজিলি বের করতে পারবো। তখন আমরা ভিডিডি, তাও একটু লিখে দেই আপনাদের, ভিডি বাই আইডি, সো ইউ নো আসলে কিভাবে বের করবো। সো একইভাবে একই টেকনিক অ্যাপ্লাই করে আমরা আসলে আমাদের যে ইয়ার ভ্যালুটা আছে, এই আরএস এর ভ্যালুটা আছে, সেটা বের করতে পারবো। সো ইট ইজ বেসিক্যালি ভিএস বাই আইডি করলেই হয়ে যায়, কারণ আমরা ভিএস ততক্ষণে জানি আসলে। সো আমরা এইভাবে আরডি আরএস এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। যখন আমরা আরডি আরএস ভ্যালু বের করে ফেললাম, সি দ্যাট আমার এটা আমার লাগবে কোন রিজনে, স্যাচুরেশন রিজনে থাকতে হবে, রাইট? এটাকে আমার স্যাচুরেশন রিজনে রাখতে হবে। এখন নেক্সট কাজ হবে আসলে আপনার RG1 এবং RG2 বের করা, ঠিক আছে? RG1 এবং RG2 বের করা হবে আপনার নেক্সট টার্গেট। সেই ক্ষেত্রে আপনি দেখেন, খুবই সিম্পল ব্যাপার, আপনি কিন্তু কারেন্টের ভ্যালু জানেন অলরেডি, ড্রেনের ভোল্টেজ জানেন, সোর্সের ভোল্টেজ জানেন, ঠিক আছে? তো নেক্সট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে স্যাচুরেশন কন্ডিশনের জন্য আপনার হচ্ছে ওই কারেন্টের ইকুয়েশন বসান। কারেন্টের ইকুয়েশন বসায় যদি আপনি সলভ করেন, স্যাচুরেশন রিজনে রাখতে হয়, তাহলে কিন্তু আপনি সামওয়াট একটা গেট ভোল্টেজ পেয়ে যাবেন, রাইট? ভিওভি আছে না ওইখানে? আমার কথা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? স্যার আমরা পারছি স্যার। আইডি ইজ, এই যে এই ইকুয়েশনটা আমরা জানি না, আইডি ইজ কিছু, তাও লিখে দেই, যারা বুঝতে পারতেছে না তাদের ক্ষেত্রে বলতেছি। এই ইকুয়েশনটা আমরা তো জানি, তাই না? তো ভিওভি মানে কি, ভিজিএস মাইনাস ভিটি, ভিটির ভ্যালু জানি, ভিএস এর ভ্যালু জানি, ভিজি আননোন আমার, আইডি জানি আমি এখানে। সো এখান থেকে আসলে আমি একটা ভিজির ভ্যালু পেয়ে যাবো, এখানে হয়তোবা এটা 7 ভোল্ট হবে হয়তোবা। তখন আমি ভিজি জানবো, ভিজি জানলে তখন ওই যে একটা আমি টেকনিক শিখাই দিয়েছিলাম, RG1 এবং RG2 বের করার একটা টেকনিক, যে মেগা ওহমে নিব এবং টার্গেটটা থাকবে আমার এই যে 15 যে ভোল্ট আছে, তাহলে আমার যাতে RG1 এবং RG2 এর যোগফলটা, একটা সহজ হিসাব যদি আপনি ক্যালকুলেশন অ্যাভয়েড করতে চান, কারণ এখানে পুরোটাই আমরা থাম্ব রুল দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দুইটার যোগফল যাতে 15 মেগা ওহম হয়। তো এখন আমার RG2 অ্যাক্রসে ফুল ড্রপটা, মানে RG2 অ্যাক্রসে আমি গেট ভোল্টেজটা পাবো আসলে, তাহলে এটা আসলে RG2টা আমার 7 মেগা ওহম হবে, তাহলে RG1টা আসলে 8 মেগা ওহম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লেট RG2 ইজ ইকুয়ালস টু 7 মেগা ওহম, এবং বাকিটুকু হচ্ছে RG1, তাইলে আসলে হয়ে যাচ্ছে 8 মেগা ওহম। বুঝতে পারলাম? তো এইভাবে আসলে এই ম্যাথটা তাও করেই দিলাম, আসলে করতে চাচ্ছিলাম না, আলটিমেটলি আসলে আমি পুরো স্টেপগুলো সব বলে দিলাম, করে দিলাম। সো এইভাবে আসলে এই ম্যাথে জাস্ট আমি কিন্তু এখনো অ্যাম্পলিফায়ারে ধরি নাই, আগেই বলতেছি আমি কিন্তু অ্যাম্পলিফায়ার ধরি নাই। একটা আমি জাস্ট বললাম সাধারণত একটা অ্যাম্পলিফায়ারে যদি ডিজাইন করতে বলে, তখন আমরা ব্যাক ক্যালকুলেশন করে কিউ পয়েন্টটা বের করে নিয়ে আসি। কিউ পয়েন্ট মানে কি, ড্রেন কারেন্ট, ড্রেন ভোল্টেজ, এইসব ইনফরমেশন আমরা বের করে নিয়ে আসি। তো এখানে কিন্তু আমার বলে দেওয়া আছে, ওই জিনিসটাই বলে দেওয়া আছে, ড্রেন কারেন্টটা বলে দেওয়া ছিল এবং সাপ্লাই ভোল্টেজটা বলে দেওয়া ছিল, দুটো ইনফরমেশন আমার কাছে দেওয়া ছিল। সেইটার থেকে আমি আর কি আমাদের যেই সার্কিটটা আছে সেটা কিভাবে একটা থাম্ব রুল দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমি জাস্ট দেখাইলাম, ঠিক আছে? ওকে, এখন পরে আরেকটা কথা বলছে, আমি একটা জিনিস বলি, পরে আরেকটা কথা বলছে যে ক্যালকুলেট দিয়ে পরেরটা আপনারা নিজেরা করে নিয়েন। বলছে যে পরে জাস্ট একটা ছোট চেঞ্জ করছে, পরে বলছে যে এখন যে মসফেটটা আছে সেই মসফেটটাকে তুমি যদি একটা নতুন মসফেট লাইক 1.5 ভোল্টের একটা যদি মসফেট দিয়ে তুমি চেঞ্জ করো, সেই ক্ষেত্রে আমার পার্সেন্টেজ ভোল্টেজ চেঞ্জটা কত হবে? এই যে এখানে লেখছে মনে হয়, দেখেন,
ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ আইডি, সরি কারেন্টের ভ্যালুতে কত পরিবর্তন ঘটবে এই ডিজাইনে, সেটা আপনাকে ক্যালকুলেট করতে বলছে। আমার কথা বোঝা গেছে? জাস্ট নতুন যে কাজটা করতে হবে, সার্কিট তো এখন হয়ে গেল আপনার, জাস্ট এইখানে আপনার নতুন করে তখন ক্যালকুলেট করতে হবে সব ভ্যালু। তখন আপনি জানেন আরডির ভ্যালু জানেন, আরএস এর ভ্যালু জানেন, আর জি টুর ভ্যালু জানেন, আর জি ওয়ান যা বের করছেন সব কিন্তু বের করে ফেলছেন। এখন জাস্ট যে কাজটা করবেন, এখন আপনি ধরে নেবেন আপনি আইডি জানেন না এবং একটা নতুন মসফেট বসাইছেন যেটা নাকি থ্রেশহোল্ড ভোল্টেজ আগে যেটা 1 ভোল্ট ছিল, এখন নতুন মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজটা 1.5 ভোল্ট ধরে ক্যালকুলেট করবেন, তাহলে নতুন একটা কারেন্ট পাবেন। কারেন্ট পাওয়ার পরে পার্সেন্টেজ চেঞ্জ মেজার করার একটা টেকনিক হচ্ছে, আমি সবসময় এটা বলি, এটা মনে রাখবেন। সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ মেজার করার টেকনিকটা হচ্ছে এইভাবে আপনারা করতে পারেন পার্সেন্টেজ চেঞ্জটা। যে বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই বড়টা, না, নট নেসেসারিলি বড়টা মাইনাস ছোটটা এভাবে বলবো না আমরা। পার্সেন্টেজ চেঞ্জটা এইভাবে করতে পারেন যে এটাকে আমরা নাম দিতে পারি কি নিউ ভ্যালু নাম দিই, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। সো নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই ওল্ড ভ্যালু ইনটু 100%, ঠিক আছে? এটাকে বলে পার্সেন্টেজ চেঞ্জের সূত্র, নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইড বাই ওল্ড ভ্যালু ইনটু 100%। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? এই সূত্র অ্যাপ্লাই করে আপনারা জাস্ট পার্সেন্টেজ চেঞ্জটা বের করবেন। আশা করি আমি বুঝাইতে পারছি আসলে কি করতে হবে এই জায়গাটায়, ঠিক আছে? আপনাদেরকে বাড়তি একটা কাজ করতে হবে, যে এখন তো আমি দেখাই দিলাম প্রসিডিওরটা, আপনাকে জাস্ট নতুন একটা মসফেট কল্পনা করতে হবে। এখন সব ভ্যালু আপনি জানেন, জাস্ট ধরে নিতে হবে যে আপনি কারেন্ট জানেন না, নতুন অবস্থায় আপনার কারেন্টটা বের করতে হবে। আপনার টার্গেটটা হবে কারেন্টটা বের করা। সবকিছু আপনার দেয়া আছে, আরডিআরএস সব আপনি আগেই একবার ডিজাইন করছেন। আসলে এখানে ইমপ্লিকেশনটা কি, আগে এটা এই ম্যাথটার একটা কিন্তু ভালো জিনিস আছে। লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস আলোচনা করতেছিলাম, যে মনে পড়ে আপনাদের হয়তোবা, যে দুটো ডিভাইস এখানে আমরা কনসিডার করছিলাম, মনে পড়ে একটা ফিক্সড ভিজিএস বায়াসিং এ বলছিলাম যে ধরেন আপনি কোনো কারণে এই সার্কিটে আপনার এই মসফেটটা নষ্ট হয়ে গেল, আপনি তখন কি করবেন, সেম পার্ট নাম্বারের আরেকটা মসফেট দিয়ে রিপ্লেস করবেন। মনে পড়ে কথাটা? আমি বলছিলাম যে রিপ্লেস করতে চাচ্ছেন। রিপ্লেস করতে চাইলে দেখা যায় যে অনেক সময় মসফেট কি হয়ে যায়, ডিভাইস 1 যেখানে কাজ করতেছিল ডিভাইস 2 ডিফারেন্ট কারেন্ট, মানে ডিফারেন্ট কারেন্ট নিয়ে বা ডিফারেন্ট কিউ পয়েন্ট নিয়ে কাজ করা শুরু করে। সো আমার ক্যালকুলেশন, আমি যেই মসফেটটা ডিজাইন করছিলাম যেই কারণে, সেরকম গেইন এভি যেটাকে বলি গেইন, আমি হয়তোবা নাও পাইতে পারি। হয়তোবা আমি আগে যে মসফেটটা ছিল ডিভাইস মানে ডিভাইস 1 এ হয়তোবা আমি গেইন পাচ্ছিলাম বড়, কিন্তু আমার ডিভাইস 2 লাগানোর সাথে সাথে আমার যেহেতু ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, কিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখা গেছে গেইনটা আমি কিরকম পাচ্ছি, এরকম কিছু একটা, মানে জাস্ট হ্যাঁ, মানে ডিস্টরশন হয়ে যাচ্ছে, মানে আমি জাস্ট বুঝাইলাম আর কি। আসলে কারেন্টের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, আপনারা অলরেডি মনে হয় বুঝতে পারতেছেন আমার আইডিয়াটা কি। কারেন্টের পরিমাণ, আমি একটু ওরকম ছবি আঁকলাম কেন, হয়তো বা এটা ধরতে পারবেন। কারেন্টের পরিমাণ বেড়ে যাওয়া মানে আসলে কিন্তু দেখেন আপনার কিউ পয়েন্ট আসলে উপরের দিকে চলে গেছে, তাই না? কারেন্টের পরিমাণ এইভাবে বাড়তে পারে না, হয়তো বা এদিকে গেছে। এদিকে গেলে যখন সুইংটা হবে, দোল খাবে আউটপুট ভোল্টেজটা, চিন্তা করে দেখেন আউটপুট ভোল্টেজটা যখন সুইং করবে, তাই না? আউটপুট ধরে নিলাম আউটপুট, এটা তো এরকম হবে না। তখন আসলে যে জিনিসটা ঘটবে, আপনারা দেখেন এই পোর্শনটা আসলে আমার যে হেডরুম, সেটা কোন রিজনে ঢুকে যাবে, ট্রায়াড রিজনে ঢুকে যাবে, বুঝা যাচ্ছে? সো এইটা হবে আপনার সবচেয়ে বড় প্রবলেমটা। এটা তো এরকম আসবে না আসলে, এটা দেখতে হয়তো বা নয়েজি আসবে, যেটা আমরা আঁকছিলাম এরকম কিছু নয়েজি টয়েজি কিছু একটা আসবে। এর জন্য আমি ফাইনালি এখানে দেখাইছি, দেখেন এই যে ছবিটা এখানে, এর জন্যই আমরা দেখাইছি যে একটা রাফলি একটা রাফ একটা ছবি দেখাইছি আমি। হয়তো বা ছবিটা আরো অ্যাকুরেট ভাবে চিন্তা করলে এরকম কিছু একটা হইতো নাকি, এরকম কিছু একটা পাইতাম আমি। কারেন্ট বেড়ে গেছে, তার মানে আসলে উপরের দিকে কিউ পয়েন্টটা শিফট করে গেছে, টায়ার্ড রিজনে ঢুকে গেছে, এরকম কিছু একটা হয়তো। লাস্ট আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি। সো আমাদের এটা খারাপ, এই ভিজিএস আমরা এটা বললাম, কিন্তু পরে আমার এটা সলিউশনের জন্য আমরা কি নিয়ে আসছিলাম, এই যে ডিসক্রিট বায়াসিং নিয়ে আসছিলাম। এখন যদি ধরেন সেম ঘটনাটা ঘটে, এখানে যদি আমি একটা নতুন মসফেট বসাই, নতুন মসফেটের প্রবলেমটা কি হয়, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ধরেন আপনি একটা উদাহরণ দিয়ে 2N7000 মসফেট আপনি ইউজ করতেছেন, দুইটা কি, একটা ছিল ডিভাইস 1 এতদিন ব্যবহার করছেন, পরে নতুন যে ডিভাইস 2 বসাইছেন, ধরেন একটা থ্রেশহোল্ড ডিভাইস 1 এর থ্রেশহোল্ড ভোল্টেজটা ধরেন আমি আপনাকে বলেই দিলাম, একটা 1 ভোল্ট ছিল আর একটা ছিল কত 1.5 ভোল্ট বললাম, এই যে চেঞ্জ হয়ে গেল। এটার জন্য কিন্তু কারেন্টের চেঞ্জ হবে একটা, এই যে যদি আমি এইটা ব্যবহার করতাম তাহলে কিন্তু এই যে এরকম একটা কিছু ঘটনা ঘটতো, থ্রেশহোল্ড ভোল্ট চেঞ্জ হওয়াতে কারেন্টের একটা বিশাল বড় কিউ পয়েন্ট চেঞ্জ হতো। কিন্তু এখন আমি বলতেছি
এই ধরনের সার্কিটে যদি আমি আপনাকে বলি, এই ধরনের সার্কিটে দ্যাট মিনস ক্লাসিক্যাল ডিসক্রিট সার্কিট বায়াস অ্যারেঞ্জমেন্টে বা ভোল্টেজ ডিভাইডার বায়াস অ্যারেঞ্জমেন্টে যদি এই ঘটনাটা ঘটে, তাইলে কি পরিমাণ চেঞ্জ হবে কারেন্টটা বা কিউ পয়েন্টটা কি পরিমাণ চেঞ্জ হবে, এইটার একটা ম্যাথটাই হচ্ছে এইটা। বুঝতে পারলাম? এই ম্যাথটাই কিন্তু আসলে এটা শেষের প্রশ্নটা বলতেছে যে রিপ্লেস করো আরেকটা মসফেট দিয়ে যার নাকি থ্রেশহোল্ড ভোল্টেজটা 1.5 ভোল্টেজ। আমার কথা বুঝে গেছে? হ্যাঁ বলেন প্রশ্ন। স্যার এখানে ভিডিডি এবং স্যার ভিডি যদি আমি সেম রাখি তাহলে তো স্যার কারেন্টটা অলওয়েজ সেমই থাকবে স্যার। না না না, কারেন্ট সেম থাকবে না, কারণ আপনার ডিভাইস চেঞ্জ হয়ে গেছে। দেখেন কারেন্ট কিন্তু ডিপেন্ড করে আপনার ভিওভির উপরে ডিপেন্ড করে না, প্রপোর্শনাল না। দেখেন তো ইকুয়েশন অনুসারে এই যে দেখতে পাচ্ছি, এখন ভিওভি এর ইকুয়েশনটা যদি আপনি লেখেন কি দেখেন ওখানে ভিজিএস মাইনাস ভিটি না, এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ বাড়লে কমলে কি তাহলে কারেন্ট বাড়বে কমবে না, রাইট? তো ওইটাই এখানে দেখাচ্ছে। আগে ছিল আমার থ্রেশহোল্ড ভোল্টেজটা 1 ভোল্ট, পরে ওই মসফেটটা বললাম যে নষ্ট হয়ে গেছে, এখন আমার নতুন 1.5 ভোল্টের মসফেট লাগাও থ্রেশহোল্ড ভোল্টেজটা, তাহলে কি হবে, কারেন্টটা চেঞ্জ হবে। ওইটাই ওরা বলছে যে কতটুক পার্সেন্ট কারেন্ট চেঞ্জ হয় এটা মেজার করে দেখতে বলছে। বুঝাচ্ছে? এটা আপনারা অতিরিক্ত এই কাজটা আপনারা করবেন, আমি আশা করি আপনারা পারবেন। আমি এমনি ডিজাইনটা তো দেখাই দিলাম কিভাবে করতে হয়, এই আর কি। এটা একটা থাম রুল দিয়ে আমরা করছি, অ্যাকচুয়ালি এইভাবে করে না, অ্যাকচুয়ালি আরো অনেক অ্যাকুরেট ভাবে করা হয়। এটা একটা জাস্ট সিম্পল আপনাদের বোঝার জন্য একটা থাম রুল। এবং একই সাথে এখানে আমার যে কারেন্ট সোর্স বলছি, কমন সোর্স উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াসিং অ্যারেঞ্জমেন্ট যেটা, সেখানে যখন আমরা মসফেটটাকে রিপ্লেস করি তখন আমরা আসলে এখানে একটা আইডিয়া পাবো যে আমার রিপ্লেস করলেও এটা কি পরিমাণ কারেন্ট চেঞ্জ হতে পারবে বা কারেন্ট চেঞ্জ হবে। সো এটা আপনি একটা ধারণা পাবেন। সাধারণত যত পরিমাণ কারেন্টের পার্সেন্টেজ চেঞ্জটা কম হবে তত কি ভালো বায়াসিং আসলে, তাই না? আমি চাবো কি, হয়তো বা ধরেন কথার কথা একটা উদাহরণ দিই, ধরেন এরকম, ধরেন আমার যে ইয়াটা ছিল এটা এরকম কিছু একটা ছিল। সো আমি ধরেন এখন আমার এখানে অপারেট করতেছে, সো মসফেটটা যাতে যদি নষ্ট হয়ে যায়, আমি চাবো যে বড় জোর আমি চাবো কি একটু সরে হয়তো বা নিচে কোথাও বা উপরে কোথাও অল্প একটু শিফট হোক, কিন্তু আমি কি চাবো যে এই আমার আগে যেখানে ছিল সেটা একবারে এখানে চলে আসুক? এটা আমি চাবো? আমি চাবো যে স্যাচুরেশন রিজনেই থাকুক, অল্প শিফট হলে যাতে অল্প একটু শিফট হোক। তো ওইটাই আমি বলতেছি, পার্সেন্টেজ চেঞ্জ যত কম হবে তত আপনার ডিজাইনটা ভালো। এবং এটাই হচ্ছে আপনাদের এখানে মেজার করতে বলছে। প্রথমে আইডি বের করবেন, বের করে পার্সেন্টেজ চেঞ্জটা ক্যালকুলেট করবেন। ঠিক আছে? এটা আপনারা বাসায় করবেন, আশা করি আপনারা পারবেন। এবার আসি, আজকে আপনাদের এই টপিকটা একটু দেখবো আমরা। তো আমরা সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার নিয়ে কথা বলবো এই কোর্সে, বিশেষ করে আমরা মাল্টিপল স্টেজ অ্যাম্পলিফায়ার নিয়ে কথা বলবো হচ্ছে লগা ইলেকট্রনিক্স এর যে ফার্দার কোর্সগুলো আছে সেগুলোতে। সো এটাতে জাস্ট সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার। সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার এর মধ্যে আমরা উপরে যেগুলো দেখতে পাচ্ছি দেখেন সবগুলো কিন্তু মসফেট, এগুলো কিন্তু সব মসফেটের দেখতে পাচ্ছি, মসফেট কনফিগারেশন। আমি একবারে এই স্লাইডটা আসলে দেখায় রাখতেছি, নিচে যা দেখছেন সবই কিন্তু বিজেটির কনফিগারেশন। দুইটার মধ্যে মিল আছে দেখে আমি দুটো একবারে দেখাচ্ছি, এটা একটু খেয়াল করতে হবে সবাইকে। তো এই যে দেখেন এই কনফিগারেশনটাকে ফার্স্ট এ নাম্বার যে কনফিগারেশনটা রয়েছে সেটাকে আমরা বলছি কমন সোর্স কনফিগারেশন। এটা কেন আগে বুঝাই, এটা ভালো করে বুঝতে হবে। দেখেন আমার যে ইনপুটটা রয়েছে এসি ইনপুট, অবশ্যই মনে রাখবেন এসি। যখন আমরা অ্যাম্পলিফায়ারের নাম নির্ধারণ করব তখন আসলে এসি ইনপুটটাকে কনসিডার করি সবসময় আমরা। এসি ইনপুট বিবেচনা করলে আমার ইনপুট এবং আউটপুটের মধ্যে কমন পয়েন্টটা কোনটা বলেন তো? ইনপুট আর আউটপুটের যে দুটো করে টার্মিনাল রয়েছে সেটার মধ্যে কমন টার্মিনাল কোনটা? গ্রাউন্ড। এবং এই গ্রাউন্ডটা মসফেটের কোথায় কানেক্ট করা আছে? সোর্সে। দেখতে পাচ্ছি গ্রাউন্ডটা মসফেটের সোর্সে কানেক্ট করা আছে। এর জন্যই এই যেই টাইপ অফ স্ট্রাকচারটা বা কনফিগারেশনটা অ্যাম্পলিফায়ার সেটাকে বলা হচ্ছে কমন সোর্স। বুঝতে পারছি কেন বলতেছি কমন সোর্স? ক্লিয়ার? কমন পয়েন্টটা সোর্সে আছে, সহজ কথা, ইনপুট আর আউটপুটের মধ্যে। পরে দেখেন কমন গেটে কি হয়ে গেছে, কমন পয়েন্টটা গেটে আছে ইনপুট আর আউটপুটের মধ্যে।
এই স্ট্রাকচারে বা এই কনফিগারেশনে অ্যাম্পলিফায়ারের মসফেট অ্যাম্পলিফায়ারের দেখেন এখানে মসফেট রয়েছে, এন টাইপ মসফেট ব্যবহার করতে হয়তো বা এখানে পি টাইপও করতে পারতাম, এটা আমার উইশ। যাই হোক দেখেন সোর্সে কানেক্ট করা হয়েছে ইনপুট ভোল্টেজটা, আমার আউটপুট ভোল্টেজটা নিচ্ছে আগের মতোই ড্রেন থেকে নেওয়া হচ্ছে, এবং দুইটারই কমন টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড, এবং গ্রাউন্ডটা কিন্তু গেটে রয়েছে। তার মানে এটার নাম তখন হয়ে যাবে কি, কি হবে এটার নাম? কমন গেট, রাইট। বুঝতে পারছি, ইনপুট আর এবং আউটপুটের মধ্যে কমন টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড এবং সেটা গেটে আছে। এবং ডান দিকেরটা দেখি এটাকে বলা হয় কমন ড্রেন। তার মানে কমন পয়েন্টটা কোথায় থাকবে? কোথায় থাকবে? ড্রেনে থাকবে, যেটা নাকি গ্রাউন্ড। এবং এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সোর্স ফলোয়ার। সোর্স ফলোয়ার বলা হয় এই কারণে যে আউটপুটের ভোল্টেজটা আসলে সোর্সের ভোল্টেজ আসবে। আমরা দেখতেই পাচ্ছি আউটপুটের ভোল্টেজটা সরাসরি আসলে সোর্সের ভোল্টেজ, দেখা যাচ্ছে না? এই যে সোর্স নোড, যেটা সোর্সের ভোল্টেজটাই কিন্তু আউটপুট। এর জন্য এটার আরেকটা নাম আছে, এটা সোর্স ফলোয়ারও বলা হয়ে থাকে। ওকে, এই হচ্ছে আপনার মসফেটের 3টা কনফিগারেশন। কোনো কোশ্চেন আছে নাকি এটা নিয়ে? আগে আমাকে বলেন, যে এটা আমরা বুঝতে পারলাম নাকি যে কোন কনফিগারেশনকে কি বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে। ক্লিয়ার? এটা বুঝতে পারছি? এটা যদি বুঝতে পারি, কমন, হ্যাঁ বলেন। কমন সোর্সের কমন গেটের আউটপুটটা কি আমরা হচ্ছে ড্রেন থেকে নিচ্ছি ড্রেন আউটপুটটা, থেকে নিচ্ছি? হ্যাঁ দুই ক্ষেত্রেই ড্রেন থেকে নিচ্ছি, কিন্তু কমন ড্রেনে আউটপুটটা কিন্তু সোর্স থেকে নিচ্ছি, দেখতে পাচ্ছি? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, যদি সিএস আর সিজি থেকে যদি আমি ড্রেন থেকে নিই, তাহলে এখানে কি কোনো ইয়ে হচ্ছে, মানে মসফেটের কোনো কাজ আছে? হ্যাঁ মসফেট কাজে আসবে না কেন? আপনি দেখতে পারবেন একটু পরে আছে আমরা এই ধরনের সার্কিট অ্যানালাইসিস করব। এই যে কমন সোর্সটা, আমাদের এই কোর্সে আসলে আমরা এক্সটেন্সিভলি কমন সোর্সটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, আচ্ছা জি স্যার। আচ্ছা। তারপরে দেখি, এবং ইনফ্যাক্ট খেয়াল করে দেখেন আমাদের গত ক্লাসে আমরা যেই ইয়াটা অ্যানালাইসিস করেছিলাম কনফিগারেশনটা, এই যে কনফিগারেশনটা মনে পড়ে গত ক্লাসে, রাইট? তো এখানে দেখেন আমরা কনসিডার করছিলাম আউটপুটটা আমরা ড্রেন থেকে নিব এবং ইনপুটটা দিছিলাম কিন্তু গেটে, এই যে এসিটা গেটে দিছিলাম। তাইলে এটা কি ধরনের টার্মিনাল? কমন কোন সাইডে আছে দেখেন, গ্রাউন্ডটা কমন এবং গেট, এটা কি গেটে নাকি কমন সোর্স অ্যাম্পলিফায়ার? সোর্স, কমন সোর্স, রাইট, কারণ সোর্সটাতে আপনার গ্রাউন্ড রয়েছে। সো এটা কিন্তু কমন সোর্স, এবং এখানে আমরা একটা আন্দাজ করতে পারছি একটা আউটপুটটা বড় হবে আসলে, এবং 180 ডিগ্রি ফেজ শিফটেড হবে। আমরা একটা আন্দাজ করছি জাস্ট। 180 ডিগ্রি ফেজ শিফট মানে কিন্তু মাইনাস সাইন, আমি যেটা বলছিলাম আগেই, ইনপুট যা আসবে আউটপুটটা তার অপোজিট আসবে, নেগেটিভ আসবে, এরকম কিছু একটা। ইনপুট পজিটিভ হলে আউটপুট নেগেটিভ হবে, এরকম কিছু একটা। যাই হোক হোয়াটএভার। সো আমরা এটা দেখছিলাম, এটা গেস করছি আমরা জাস্ট। এখন আমরা দেখবো পরবর্তীতে আমরা এখানে ডিসিটা কোনোটাই বললাম যেটা ডিসি কনসিডার করা হয়নি, কারণ এখানে পিওরলি আমরা এসি নিয়ে কথা বলছি। আচ্ছা এবার দেখি বিজেটির, ফার্স্টে আমরা দেখি বিজেটির সিম্বলটা দেখতে কিরকম, আপাতত জাস্ট দেখে রাখি। বিজেটি সিম্বলটা একটু চেঞ্জ, এই যে দুই দিকে এরকম বাঁকানো, ঠিক আছে? আর টার্মিনালের নামগুলোও একটু ডিফারেন্ট, বাট মিল আছে। মসফেটের যেটাকে আমরা গেট বলি, বিজেটির সেটাকে আমরা বেস বলি, সেটাকে আমরা বেস বলি। মসফেটের যেটাকে আমরা ড্রেন বলি, বিজেটির সেটাকে আমরা কালেক্টর বলি। মসফেটের যেটাকে আমরা সোর্স বলি, বিজেটির সেটাকে আমরা এমিটার বলি। ওকে, এবং এটা এই যে অ্যারো সাইনটা ইন্ডিকেট করতেছে এটা কি টাইপের বিজেটি। মসফেটের যেমন অ্যারো সাইনটা বাইরের দিকে গেলে, যেমন বাইরের দিকে আউটওয়ার্ড থাকলে আমরা বলি সেটাকে এন চ্যানেল মসফেট, তাই না? এটা আমরা জানি। এবং কারেন্ট ফ্লো ডাইরেকশনটা ড্রেন থেকে সোর্সের দিকে হয়। তেমনি ভাবে বিজেটির এমিটারের দিকেই সবসময়, যেমন মসফেটের সোর্সের দিকে সবসময় হচ্ছে ইয়াটা থাকে, অ্যারো সাইন থাকে, বিজেটিরও এমিটারের দিকে সবসময় অ্যারো সাইন থাকে। সো একটা ভিতরের দিকে হবে ইনওয়ার্ড হবে, একটা আউটওয়ার্ড হবে। যদি মসফেটের মতো আউটওয়ার্ড অ্যারো সাইনটা থাকে, যেমন এখানে দেখতে পারতেছি আমরা, যে দেখে মনে হচ্ছে এমিটার থেকে কারেন্ট বেরোচ্ছে, তাইলে সেটার নাম হচ্ছে এনপিএন বিজেটি বলি আমরা, এটাকে এনপিএন বিজেটি বলি, এনপিএন। এবং এটার কারেন্টের ডাইরেকশন আসলে কালেক্টর থেকে এমিটারের দিকে, ওই যে মসফেটের মতো ড্রেন থেকে সোর্স যেরকম, এটা কালেক্টর থেকে এমিটারের দিকে। তো এই হচ্ছে বিজেটির একটা সাধারণ পরিচিতি আমরা দেখলাম, বেস, কালেক্টর, এমিটার। তাহলে এইবার যে আমরা জাস্ট টার্মিনালের নাম দেখে
উপরের সাথে মসফেটের মতো করে মিলায়া মিলায়া যদি দেখি তাহলে দেখেন উপরেরটার সাথে নিচেরটা হুবহু একদম মিল আছে। দেখেন সেম উপরের সার্কিটে আমি জাস্ট মসফেটের পরিবর্তে জাস্ট আমি যদি বিজেটি দিয়ে মানে রিপ্লেস করে দেই, আমার কথা বোঝা গেছে কি বললাম? এখানে মসফেটের সিম্বলটা চেঞ্জ হ্যাঁ করলেই হবে। মসফেটের পরিবর্তে জাস্ট বিজেটি দিয়ে যদি পরিবর্তন করে দেই তাইলে কি হয় একটু দেখি। যেমন কমন সোর্সটা তখন কি হয়ে যায় দেখার চেষ্টা করি। দেখতে কিন্তু এরকম হয়ে যায় যে দেখেন আমরা বিজেটি দিয়ে রিপ্লেস করছি, দেখতে পাচ্ছি উপরের সার্কিটটাই কমন সোর্সটাকে আমরা মসফেটটাকে সরায় বিজেটি বসাই দিছি। আমরা জানি বিজেটি মসফেটের যেটা বেস মানে গেট ছিল সেটাকে আমরা বেস বলতেছি বিজেটিতে, উপরটাকে কালেক্টর আর নিচেটাকে এমিটার বলতেছি। তাহলে উপরেরটায় মসফেটে আমরা এই কনফিগারেশন বলতেছিলাম কমন সোর্স, তাহলে এখানে এই কনফিগারেশনের নাম কি হবে? এখানে কমন টার্মিনাল কোথায় আছে? গ্রাউন্ডটা কোথায় আছে? কমন এমিটার। এমিটারে আছে, দেখতে পাচ্ছি ইনপুট আর আউটপুটের মধ্যে কমন টার্মিনাল হচ্ছে এমিটারে, তাই এটার নাম হচ্ছে কমন এমিটার। একইভাবে পরেরটাতে যদি দেখি কমন টার্মিনাল যেটা গ্রাউন্ড আপাতত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেজে, এটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা এমিটার। একইভাবে আমরা এখানে কিন্তু আগের মতো মসফেটের মতো আউটপুটটা নিচ্ছি কালেক্টর থেকে, এখানেও আউটপুটটা নিচ্ছি কালেক্টর থেকে, পরবর্তীতে আউটপুটটা নিচ্ছি কমন মানে সরি এমিটার থেকে, এবং এখানে কমন টার্মিনালটা কিন্তু আপনার কালেক্টর, তাই এটার নাম হচ্ছে কমন কালেক্টর। এবং যেহেতু এটার আউটপুটটা আসলে আমার এমিটারকে ফলো করবে এর জন্য এটার নাম হচ্ছে এমিটার ফলোয়ার, যেমনটা আমার কমন ড্রেনের ক্ষেত্রে নাম হয়ে গেছিল কি সোর্স ফলোয়ার। বুঝে গেল? আমার টাইপগুলো বুঝতে পারলাম নাকি আগে এটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। জি স্যার। বিজেটির তাহলে আমি কিন্তু পরবর্তীতে যখন আমি বিজেটি নিয়ে পড়াবো তখন কিন্তু আমি আর এই টাইপগুলো ডিসকাস করব না, সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের টাইপগুলো ডিসকাস করব না। আমার কথা বোঝা যাচ্ছে? ওকে, ডু উই আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলাম আমরা? ওকে নাইস, একটু রিপ্লাই করলে সুবিধা হয়। বুঝতে পারলাম। ওকে বুঝতে পারছি এটা। আহসান রফিক? জি জি স্যার। স্যার। ওকে ফাইন নাইস। আচ্ছা এখন আমি একটা জিনিস একটু দেখাই, আমি এটা ইনক্লুড করি নাই সোফার এখনো স্লাইডে, বাট এটা আমি একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। কিছু আদার টাইপস অফ অ্যাম্পলিফায়ার্স, যেমন আমি যদি বলতে চাই যে যেমন অ্যাম্পলিফায়ারের বেসিক ব্লক ডায়াগ্রামটা কিরকম, বেসিক ব্লক ডায়াগ্রাম, একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম, অ্যাম্পলিফায়ার ব্লক ডায়াগ্রাম, এটা একটু বোঝার চেষ্টা করব আমরা। অ্যাম্পলিফায়ারের বেসিক ব্লক ডায়াগ্রামটা হচ্ছে আমি ফুল ডিভাইসটা মানে ডিভাইসগুলোকে চার কোণা বাক্স দ্বারা প্রকাশ করতেছি আপাতত, ঠিক আছে? চার কোণা বাক্স দ্বারা প্রকাশ করতেছি, কারণ এটা এন টাইপও হইতে পারে পি টাইপও হইতে পারে, বুঝতেই পারতেছেন আপনারা। সো এর জন্য আমি আর কোনো ইয়াতে গেলাম না। বেসিক ব্লক ডায়াগ্রাম গুলো কিরকম হয় আমরা একটু দেখবো। সো বুঝতেই পারতেছি এদিকে আমার গেট থাকবে হয়তোবা। দেখেন এইটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। দেখেন আমি কি করি, সেখানে একটা বায়াসিং সার্কিট থাকবে আসলে, বুঝতেই পারতেছি। ইন্টারেস্টিং জিনিসটা অন্য জায়গায়। এইখানে আপনার থাকে স্মল এসি সিগন্যাল যেটা রয়েছে, যেটাকে নাকি আপনি অ্যাম্পলিফাই করতে চাচ্ছেন সেটা। মাঝখানে কিন্তু একটা ক্যাপাসিটর থাকে, নাম দিলাম ধরুন C1। আর একইভাবে ইন্টারেস্টিংলি আপনার আউটপুটের দিকেও যে ড্রেন থেকে আমরা আউটপুট নিচ্ছিলাম সেখানেও আর একটা ক্যাপাসিটর থাকে, সেটাকে আমরা বলি C2। এখানে আমরা আসলে আউটপুটটা অবজার্ভ করি। এখন বুঝি আসলে এই C1 আর C2 কে কি বলা হয়। C1 আর C2 কে বলা হয় হচ্ছে কাপলিং ক্যাপাসিটর। কি বলতেছি আমরা এটাকে? কাপলিং ক্যাপাসিটর। তাহলে আসলে এই C1 আর C2 এর দরকারটা কি আসলে, এটা আগে বোঝার চেষ্টা করি। C1 আর C2 এর দরকারটা কি? আমি এটাকে বলতেছিলাম কিন্তু ড্রেন, এটা সোর্স নোড, এটা গেট নোড, ঠিক আছে? তো এখন এটা বোঝার চেষ্টা করি। আমরা এই ধরনের সার্কিট দেখছি, কিন্তু C1 আর C2 এটা কি হইলো, আমার কেন মাঝখানে এই ঝামেলাটা
বাধাইলাম আমি, ক্যাপাসিটর কেন দিলাম? আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, চিন্তা করে দেখেন ক্যাপাসিটরের কাজ কি। ক্যাপাসিটরের কাজ হচ্ছে ধরেন এরকম, আমি চার্জ অন্য ধরে রাখে। হ্যাঁ চার্জ ধরে রাখে, এটা একটা কাজ, কিন্তু অন্য একটা কাজ আছে ক্যাপাসিটরের। চিন্তা করে দেখেন একটা ডিসি কারেন্ট, এটা মনে হয় অনেকেই দেখছেন যে ডিসি কারেন্ট যদি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ফ্লো করতে চায়, এটা ফ্লো করতে দিবে নাকি ব্লক হয়ে যাবে? ডিসি ওপেন। ওপেন হয়ে যাবে, রাইট, এক্স্যাক্টলি। তার মানে অনেকটা এরকম যে ডিসি আসলো, ঠাস বাড়ি খেয়ে কি হলো, পড়ে গেল নাকি, বাড়ি খেয়ে পড়ে গেল ডিসিটা নাকি। জি স্যার। কিন্তু এসি আসলো, দেয়াল টপকে চলে গেল নাকি। জি স্যার। ব্যাপারটা এরকম না? তার মানে ব্যাপারটা যেটা আমি বুঝতেছি যে আসলে এই ক্যাপাসিটরটার দেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ডিসি ব্লকার হিসেবে। কি হিসেবে? ডিসি ব্লকার হিসেবে, ডিসি ব্লক করে দিবে। তাহলে কেন আসলে আমি আশা করবো যে কেন আমি ডিসি ব্লক করলে আমার লাভটা কি? চিন্তা করেন, আমি এরকম তো হইতেই পারে আমার যে স্মল এসি সিগন্যালটা রয়েছে বাদিকে, যেটা আমি আসলে বড় করতে চাচ্ছি, আউটপুটে বড় দেখতে চাচ্ছি, এরকম তো হতেই পারে এখান দিয়ে একটা নয়েজ হিসেবে একটা ডিসি সিগন্যাল চলে আসলো, হতে পারে না? ইয়েস স্যার। যাতে সেইটা ভিতরে যদি ঢুকতো তাহলে সমস্যাটা কি হতো? আমি অলরেডি দেখেন ভিতরে আমি এই যে আমার যে গেটে বায়াসিংটা সেট করছি, এটি কি ধরনের সিগন্যাল, কি দিয়ে বায়াস করি? ডিসি ভোল্টেজ দিয়ে বায়াস করছি না? জি স্যার। রাইট? তাহলে ওই বায়াসিংটা নষ্ট হয়ে যাবে যদি বাইরের থেকে একটা ডিসি ভোল্টেজ ঢুকে। তাহলে আমার কেস মানে কারেন্ট যদি বা ভোল্টেজ ঢুকে, তাহলে কেভিএল কেসিএল এর ল অনুসারে আমার দেখবেন কি যে আমার যে গেটে ভোল্টেজটা আমি সেট করছিলাম সেটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি হবে? আমার কিউ পয়েন্ট সরে যাবে। আমার কথা বুঝে গেছে আমি কি বললাম? তার জন্য আমি চাচ্ছি কি একটা প্রোটেকশন দিয়ে দিলাম যে বাইরের থেকে আমি ভিতরে যা সেট করছি শেষ। আমি বাইরের থেকে কোনো প্রকার ডিসি ভোল্টেজ ভিতরে ঢুকতে দিব না। কারণ ভিতরে ঢুকলেই আমার বায়াসিং যেটা আমি সেট করে রাখছি, ধরেন হয়তো আমি গেটে ভোল্টেজ চাইছি 7 ভোল্ট, সেটাকে চেঞ্জ করে সে 8-9 ভোল্ট বানাই দিল, বা কমাই দিল 6 ভোল্ট বানাই দিল, 5 ভোল্ট বানাই দিল। আমার কথা বুঝে গেছে? এটা আমি চাই না। ও ডিসি ভোল্টেজের যাতে কোনো ক্ষতি না হোক আমি এটা চাই, ঠিক আছে? এর জন্য আমি ডিসি ব্লকার দিয়ে দিচ্ছি ইনপুটের দিকে। সো এটা ছিল C1। তাহলে আমি C1 এর কাজটা হচ্ছে আমি ডিসি ব্লক করে দিচ্ছি, কিন্তু আমার স্মল সিগন্যাল যেটা আছে সেটা কিন্তু আমি জানি যে খুব সহজে পাস হইতে পারবে, কারণ আমরা জানি যে আসলে এটা এসি কে পাস করতে দিচ্ছে। ক্যাপাসিটর হচ্ছে এসির জায়গায় শর্ট হয়ে যায়, সো এসি পাস করে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। এবার আসি এই C2টা, তাহলে আমি কেন দিলাম? এগেইন চিন্তা করে দেখেন, আপনি যদি এখানে একটা লোড লাগান, ঠিক আছে, আপনি যদি এখানে একটা লোড লাগান, সে বললাম এখানে আপনি একটা লোড লাগাইলেন, বুঝতে হবে কিন্তু এগুলো সব মাথা দিয়ে বুঝতে হবে। আপনি কি এক্সপেক্ট করতেছেন? আউটপুটে কি সিগন্যাল দেখতে চান? ডিসি সিগন্যাল নাকি এসি সিগন্যাল? আমাকে এটা বলেন আগে। এসি সিগন্যাল। আউটপুটে আপনি চান যে একটা বড়, হয়তো বা মোস্ট প্রবাবলি এরকম একটা এসি সিগন্যাল দেখতে চাচ্ছেন, রাইট? এক্স্যাক্টলি। এখন ইনপুটে হয়তো বা ছোট একটা সিগন্যাল দিছিলেন, এরকম কিছু একটা, হোয়াটএভার। তো আউটপুট আপনি জাস্ট এসি সিগন্যাল দেখতে চাচ্ছেন, নট ডিসি, রাইট? তাহলে আমার এখান দিয়ে যে ডিসি কারেন্টটা ফ্লো করতেছিল, বড় হাতের আইডি লিখলাম এই ডিসি বোঝানোর জন্য, যে ডিসি কারেন্টটা ফ্লো করতেছিল, আমি কি চাবো যে এই ডিসি কারেন্টটা আমার বাইরে বের হয়ে আসুক? না, এই জন্য না। ইউজ করে। অবশ্যই চাবো না। কারণ হচ্ছে যদি আমার ডিসি কারেন্টটা বাইরে বের হয়ে আসে, তাহলে আমার কিন্তু ভিতরে বায়াসিংটা নষ্ট হয়ে যাবে আবারও। ড্রেন থেকে চিন্তা করে দেখেন, বায়াসিং নষ্ট, আমি বারবার বলতেছি বায়াসিং নষ্ট হওয়ার কথা। কারণ হচ্ছে আমার বায়াসিং মানে কি, কিউ পয়েন্ট যেটা আর কি। কিউ পয়েন্ট মানে কি? আসলে আপনার আইডি কিউ, ভিডিএস কিউ, এই জিনিসগুলা, এবং এই জিনিসগুলোকে ফিক্স রাখার জন্য আমার কিন্তু একটা ভিজিএস কিউ দিতে হয়। সো বেসিক্যালি আমার এই জিনিসগুলো প্রোটেকশন রাখতে হবে, যাতে এগুলো কোনোভাবে লিক হয়ে বাইরে বা বাইরের থেকে ভিতরে এগুলো যাতে কখনোই না ঢুকতে পারে। ঢুকলেই কিন্তু আমার যে বায়াসিংটা দিয়েছি আমি, বেসিক্যালি আমি বায়াসিংটা দিয়েছিলাম হয়তো বা সে ফর এক্সাম্পল বললাম এরকম কোনো একটা পয়েন্টে কিউ পয়েন্ট ছিল আমার, সেটা কিন্তু শিফট হয়ে যাবে। আমি চাই না এটা শিফট হোক, বুঝা গেছে? এর জন্যই আমরা এই প্রোটেকশন গুলো দিচ্ছি C1 এবং C2। ওকে, কিন্তু ঠিকই এসি সিগন্যাল C2 কে টপকায় চলে যাবে, বাইরে চলে যাবে, এবং আমরা RL এর মধ্যে একটা এসি সিগন্যাল দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের লজিক, বুঝতে পারলাম? এটা হচ্ছে আমার জেনারেল একটা সার্কিট ডায়াগ্রাম বা অ্যাম্পলিফায়ারের একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখবো যে C1 এবং C2 দুটো কাপলিং ক্যাপাসিটর, যেটা নাকি আসল কাজই হচ্ছে ডিসি কে ব্লক করা এবং এসি কে পাস করে দেওয়া, সেইটা সবসময় দেখবেন যে থাকবে, ঠিক আছে? খালি একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার, যখন আপনি ডিসি অ্যানালাইসিস করবেন, তখন ডিসি অ্যানালাইসিস করলে ক্যাপাসিটরের লিঙ্কটা কিরকম হয়ে যাবে দেখতে, শর্ট নাকি ওপেন?
কি হবে ডিসি অ্যানালাইসিসের সময়? ওপেন। ওপেন হবে। স্যার ডিসি তো ওপেন, এসি তো শর্ট। আর এসি যখন অ্যানালাইসিস করব তখন আমরা ক্যাপাসিটরকে কি দেখবো আসলে? শর্ট। শর্ট। এটা মনে রাখতে হবে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি আগে একটু ক্লিয়ারিফাই করে দিলাম আপনাদেরকে, আমরা এখনই আসলে এটা দেখতে পারবো। এটা একটা জিনিস। এবং আরেকটা জিনিস, যদি আমি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এরকম কিছু একটা। এটা দেখলাম হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারের বেসিক ব্লক ডায়াগ্রাম। এবার আমরা দেখব যে আরো কিছু ধরনের অ্যাম্পলিফায়ার আছে, যেরকম আমরা সিঙ্গেল স্টেজের কথা বলতেছি। সিঙ্গেল স্টেজে আর কি টাইপের অ্যাম্পলিফায়ার হতে পারে? সিঙ্গেল স্টেজের মধ্যে আরেক ধরনের আসলে আমরা অ্যাম্পলিফায়ার দেখতে পারি, সেটা হচ্ছে এরকম টাইপের কিছু একটা। আমি মসফেটকে আবারও বক্স করে এঁকে দিচ্ছি। দেখেন একাধিক মসফেট থাকবে এবং আরো বেশিও থাকতে পারে, এবং রেজিস্ট্যান্স হয়ে মোস্ট প্রবলি গ্রাউন্ডে থাকতে পারে, উপরের দিকেও রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ড মানে সাপ্লাই ভোল্টেজের সাথে কানেক্ট হতে পারে। এরকম হতে পারে যে আমি, দেখেন এটা ইন্টারেস্টিং, আমি হয়তোবা ইনপুট দিচ্ছি এইদিকে এই মসফেটে, আমি নাম দিই হয়তোবা ধরেন M1, কয়েকটা নাম দিলাম M2, কয়েকটা নাম দিলাম M3, কিন্তু আমি আউটপুট হয়তোবা দেখতেছি এই নোডে। সো ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু ছিল যেই মসফেটে আমরা ইনপুট দিচ্ছি ওই মসফেটেরই ড্রেন বা সোর্স থেকে আমরা হয়তোবা আউটপুট দেখতেছিলাম, তাই না? কিন্তু এখন কিন্তু ডিফারেন্ট কেস হয়ে গেছে, আমরা ইনপুট দিচ্ছি M1 এ, আউটপুট দেখতেছি কিন্তু M2 থেকে বা M3 থেকে, যেটাই বলি না কেন। এই ধরনের অ্যাম্পলিফায়ার যখন আপনি দেখবেন, আমাদের এই কোর্সে আমরা দেখবো না আসলে, বাট আমি চিনায় রাখতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে এটাকে বলা হয় ক্যাসকোড অ্যাম্পলিফায়ার বলা হয় এই ধরনের অ্যাম্পলিফায়ারকে। এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের মধ্যে পড়ে। এবং আরো আছে, যেমন হচ্ছে মাল্টি স্টেজ, নামই বুঝতে পারতেছি স্টেজের সংখ্যা বেশি, মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। এটা খুব ইজি সিম্পল জিনিসটা। মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারটা অনেকটা এরকম, খুব সহজভাবে যদি আমি একটা উদাহরণ দিই। বাই দ্য ওয়ে, এখানে আমি বায়াসিং সার্কিট দেখাইলাম না, বাদিকের ছবিতে আপনারা এটা বুঝে নিয়েন যে আসলে আমি যতটুকু সিম্পলি পারতেছি অতটুকু সিম্পলি দেখানোর চেষ্টা করতেছি। সো আমি একটা ধরেন VI ইনপুট দিলাম। সো দেখেন আমি এটা কি করতেছি, হয়তো বা আমি আউটপুটটা দেখেন, এটা খেয়াল করবেন আমি কি করি। কি করতেছি বোঝা যাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি করতেছি? হয়তো বা আমি আউটপুটটা দেখলাম এখান থেকে, জাস্ট একটা উদাহরণ, ধরেন এটা ডিভাইসের নাম দিলাম M1, এটা M2, হোয়াটএভার। কিন্তু ইন্টারেস্টিং খেয়াল করেন, এটা স্টেজ নাম্বার কত? ফার্স্টেরটা স্টেজ 1, পরেরটা স্টেজ নাম্বার কত? এটাকে বলি আমরা স্টেজ 2। এর জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ। এটা বুঝতে পারতেছি, একটা অ্যাম্পলিফায়ারের আউটপুট আর একটা অ্যাম্পলিফায়ারে যাচ্ছে। ওকে, আমি কি এটা বুঝাইতে পারছি? জি স্যার। সো এই ধরনের অ্যাম্পলিফায়ারকে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার বলা হয়ে থাকে। এবং সাধারণত মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারে গেইনটা অনেক বড় হয়। চিন্তা করে দেখেন, অনেকটা ব্যাপারটা এরকম, আমি ছোট একটা ইনপুট দিলাম এরকম, সেই ইনপুটটা হয়তোবা বড়, এই যে এই নোডে যদি আমরা চিন্তা করি অ্যানালাইজ করি, তাহলে এই নোডে হয়তোবা ধরেন এত বড় করলাম, ঠিক আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে এই নোডে সেটাই আবার কি হয়ে গেল, আরো বড় হয়ে গেল। আমার কথা বোঝা যাচ্ছে? মাল্টি স্টেজের এরকম ঘটনা ঘটে অ্যাম্পলিফায়ারে। সো এই যেই জাতীয় মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারটা আপনারা দেখতেছেন, এটার একটা নাম আছে। এটার নামটা কিন্তু খুবই সূক্ষ্ম পার্থক্য, ক্যাসকেড। নামটা দেখতে পাচ্ছি, ক্যাসকেড অ্যাম্পলিফায়ার। ক্যাসকেড অ্যাম্পলিফায়ার, এটা বাঁদিকেরটা ছিল ক্যাসকোড সিঙ্গেল স্টেজে, আর ডান দিকেরটা মাল্টিপল স্টেজে আমরা দেখতে পাচ্ছি ক্যাসকেড অ্যাম্পলিফায়ার বলা হচ্ছে। এবং এইটাকে অনেক সময় জেনারিক ব্লক ডায়াগ্রাম দিয়েও দেখানো হয়, বলা হয় যে ঠিক আছে তোমার কাছে এরকম একটা অ্যাম্পলিফায়ার আছে যেটার গেইন হচ্ছে AV1, আমি একটা ইনপুট দিলাম, এই যে বাঁদিকেরটাই আমি জাস্ট ওইভাবে প্রকাশ করার চেষ্টা করতেছি, দেখেন ব্লক ডায়াগ্রাম দিয়ে। আর একটা হচ্ছে AV2, ডান দিকেরটা AV2। তাহলে আমার যে আউটপুট সেটার ভ্যালু কত হবে? তাহলে আউটপুট ইজ বেসিক্যালি খুব সহজ,
কি হবে, ইনপুট টাইমস দুইটার গেন গুণ হয়ে যাবে। বুঝা গেছে? এরকম টাইপের। ওকে, প্রথমে এই Yes, যে sir. উপরে যে ছবিটা আমরা দেখতে পাই, অনেক সময় এইভাবে আপনারা দেখবেন। তো এই হচ্ছে আমার বিভিন্ন ধরনের আমরা অ্যাম্পলিফায়ার দেখলাম, ঠিক আছে। এছাড়াও আরো অনেক ধরনের হাই লেভেলের অ্যাম্পলিফায়ার আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব না আসলে। এই জিনিসগুলো আসলে আপনারা আপনাদের হায়ার লেভেলের কোর্সগুলোতে শিখবেন। তাছাড়াও আমরা আরো অনেক ধরনের ইন ফিউচার যদি আপনারা সময় পান তখন দেখতে পারবেন আরো ধরনের কিছু স্পেশাল অ্যাম্পলিফায়ার রয়েছে, যেগুলোকে আমরা বলি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বলে থাকি। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, তারপর টেলিস্কোপিক অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, এরকম বেশ কিছু ধরনের আমরা আরো অ্যাম্পলিফায়ার বলে থাকি। তারপর ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, এরকম অনেক ধরনের অ্যাম্পলিফায়ার রয়েছে আরো। ওকে, সো এরকম এই সব অ্যাম্পলিফায়ারের বিভিন্ন ধরনের পারপাস রয়েছে। সো এখনো আপনারা আসলে বেসিক লেভেলে রয়েছেন। যেমন যে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেটাতে আসলে নয়েজ ক্যান্সেল করা হয়। ইনপুটে যদি কোনো নয়েজ চলে আসে সেটাকে বাদ দেওয়ার জন্য ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। টেলিস্কোপিক অ্যাম্পলিফায়ার হয়তো বা দেখা যাচ্ছে যে কোনো খুবই ক্ষুদ্র একটা সিগন্যাল সেটাকে খুব বড় করতে হবে, বা সার্টেন কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স কিছু একটা মেনটেন করতে হবে, সেটার জন্য টেলিস্কোপিক হয়তো বা ব্যবহার করবে কেউ একজন। তারপর ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার অনেক সময় দেখা যায় যে আপনার বায়োমেডিক্যাল যে সিগন্যালগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে বা বায়োমেডিক্যাল সার্কিটগুলোর ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। সো এরকম কিছু, যাই হোক, ওগুলো আমরা বাদ দিলাম। আমাদের আপাতত এই কোর্সের জন্য আমরা জাস্ট চিনে রাখবো সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার এবং মাল্টিপল স্টেজ অ্যাম্পলিফায়ার গুলো আমরা চিনে রাখবো। ওকে, তো আমরা এই যে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের মধ্যে তাহলে এই অ্যাম্পলিফায়ার গুলো আমরা দেখলাম, ঠিক আছে। এই অ্যাম্পলিফায়ার গুলো আমরা অ্যানালাইজ করবো এই কোর্সে, হোপফুলি। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল, একটা অ্যাম্পলিফায়ারের প্রথম আমরা একটা ডিজাইন না, কিন্তু আমরা আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু একটা অ্যানালাইসিস করতেছি। এই কোর্সে আমরা আসলে অ্যানালাইসিসই করব বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, অ্যানালাইসিস আর ডিজাইনের মধ্যে পার্থক্য কি বুঝতে পারি নাকি বুঝি না? কেউ বলতে পারবেন অ্যানালাইসিস আর ডিজাইনের মধ্যে পার্থক্য কি? এনিওয়ান? চেষ্টা করে দেখেন, সমস্যা নাই, বলেন। জিনিসটা মানে ধরেন স্যার, আমি অ্যানালাইসিস করে আমি ঠিক করব আমি কিভাবে জিনিসটা ডিজাইন করব, না, মানে হইলো না, রিসার্চ করব আর কি, মানে হইলো না, হইলো না, হইলো না, হয় নাই। স্যার অন্য কেউ? সার্কিটে কি কি আছে সেগুলো আমরা আর কি অ্যানালাইসিস করব। সার্কিটের ফল্ট। এক্স্যাক্টলি। Structure আচ্ছা, fault. সেকেন্ড কোশ্চেনটা, যে সেকেন্ড অ্যান্সারটা ঠিক আছে। সেটা হচ্ছে এলাকা অ্যানালাইসিস করে আসলে আপনার অ্যানালাইসিসের মেন টার্গেট হচ্ছে যে আপনার কাছে একটা সার্কিট দেয়া আছে, অলরেডি একটা সার্কিট আপনার কাছে দেয়া আছে, আপনার ডিজাইন করতে হয় নাই। অ্যানালাইসিসের কাজটা হচ্ছে সার্কিট দেয়া আছে, এটা আপনি ওই যে কেভিএল কেসিএল বিভিন্ন কাজ কারবার করবেন, ঠিক আছে, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করবেন, সহজ কথা আর কি। বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে ফাইনালি আপনার, যদি আমি অ্যাম্পলিফায়ারের কথা বলি, তাহলে ফাইনালি আপনার টার্গেট হচ্ছে লাগা আপনার গেইন, ইনপুট রেজিস্ট্যান্স, বিভিন্ন যে প্যারামিটার আছে, আউটপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে, এই সব জিনিস বের করা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি। সো অ্যানালাইসিস এই জিনিসগুলো করব, যে কেভিএল কেসিএল বিভিন্ন ভাবে ইয়া করে আমরা সার্কিটের গেইন, ইনপুট, আউটপুট, রেজিস্ট্যান্স এগুলো বের করবো। সার্কিট কিন্তু অলরেডি দেয়া আছে। সার্কিট কি, এটা হচ্ছে গিভেন, দেয়া আছে। আর ডিজাইনে হচ্ছে গিভেন কোন জিনিসগুলো, এটা আগে বোঝাতে চেষ্টা করি। গিভেন হচ্ছে ভ্যালু, যেমন গেইন আমি বললাম, যেমন আমি ডিজাইন, আমি আপনাকে বললাম ডিজাইন করে দাও আমাকে, আমার গেইন লাগবে 10 গুণ লাগবে, আমি ইনপুটের একটা সিগন্যাল দিব, সেটা আউটপুটে 10 গুণ হয়ে যাবে। আমার ইনপুটে রেজিস্ট্যান্সটা এরকম লাগবে, আউটপুট রেজিস্ট্যান্সটা এটা লাগবে। এখন তুমি ডিজাইনার, তুমি সার্কিট ডিজাইন করে দাও, আমি এরকম আর কি, ঠিক আছে। সো আমার গেইন তখন দেয়া থাকবে হয়তো বা, ইনপুট রেজিস্ট্যান্স দেয়া থাকবে হয়তো বা, আউটপুট রেজিস্ট্যান্স দেয়া থাকবে হয়তো বা, তারপর কে প্রাইম মানে কে এর যে ভ্যালুটা সেটা দেয়া থাকতে পারে অনেক সময়, এইগুলো দেয়া থাকবে। সো যখন এগুলো দেয়া থাকবে সেইখান থেকে আমি আবারও কি করব, ওই যে সেম, আমি আমার অ্যাম্পলিফায়ারের টাইপটা সিলেক্ট করতে হবে, আমি কমন সোর্স নিব নাকি কমন ড্রেন, কমন গেট, কোনটা আমি চুজ করব সেটা চুজ করে, ঠিক আছে, অ্যাম্পলিফায়ার চুজ করে, চুজ অ্যাম্পলিফায়ার, বা এটাও বলে দেওয়া থাকতে পারে এই অ্যাম্পলিফায়ারই তোমাকে নিতে হবে, চুজ অ্যাম্পলিফায়ার চুজ করে তারপরে ফাইনালি আমরা কি করব, ওই কেভিএল কেসিএল এইগুলা অ্যাপ্লাই করব। কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে আমার আসলে টার্গেট যেটা হবে, দেখেন কিভাবে আসতেছে, কেভিএল কেসিএল করে আমরা আসলে এই গিভেন যে প্যারামিটারগুলো আছে সেগুলোর সাথে বিভিন্ন প্যারামিটার ইকুয়েট করব, বিভিন্ন ইকুয়েশন ফর্ম করব। ইকুয়েশন ফর্ম করে প্যারামিটার ইকুয়েট করলে আপনারা দেখবেন যে ফাইনালি আপনার যে
এই জিনিসগুলো পাবেন, আইডি কিউ, ভিডিএস কিউ, ভিজিএস কিউ, কিউ পয়েন্টের বুঝতেই পারতেছেন কিউ পয়েন্টের এই প্যারামিটারগুলো পাবেন, ঠিক আছে, এই প্যারামিটারগুলো পাবেন। এবং আরো প্রিসাইসলি বলতে যদি আমি চাই, যদি আপনার কাছে কেটা না দেয়া থাকে, কেটা যদি না দেয়া থাকে, এইখান থেকে আপনি কে সম্বন্ধীয় একটা ধারণা পাইতে পারেন, ঠিক আছে। এটা যখন আপনি করবেন, আপনি যখন সব প্যারামিটার আপনার বের করা হয়ে গেছে, তখন ফাইনালি আপনি যে যেই প্যারামিটারগুলো বের করবেন, ফাইনালি আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে সার্কিট ইমপ্লিমেন্ট করবেন, বুঝাচ্ছে? এটা হচ্ছে সার্কিট ইমপ্লিমেন্ট। এইটা হচ্ছে আমার ডিজাইন, আর এটা হচ্ছে অ্যানালাইসিস। দেখেন দুইটা কিন্তু ঠিক উল্টা, তাই না? অ্যানালাইসিস যেটা সার্কিট দেয়া আছে সেখানে কেভিএল কেসিএল করে আমি গেইন আর ইন আর জিরো এইসব বের করো। আর ডিজাইনে কি ওই জিনিসগুলাই দেয়া আছে, গেইন আর ইন আর জিরো এইসবই দেয়া আছে, আমার ফাইনালি সার্কিটের ডিজাইন করতে হবে। বুঝা যাচ্ছে? বুঝতে পারছি? অ্যানালাইসিস এবং ডিজাইন হচ্ছে মোটামুটি বলতে পারেন একটা আর একটার বিপরীত। ওকে, ইয়েস স্যার। এখন আসি যে আমরা আমাদের এই কোর্সে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে দেখবো আসলে অ্যানালাইসিস পার্টটা, আগেই বলে দিচ্ছি। তারপরে সার্কিট দেওয়া থাকবে, আমরা বিভিন্ন প্যারামিটার বের করবো, গেইন আর ইন আর জিরো। কারণ ডিজাইন পোর্শনটা কোয়াইট ডিফিকাল্ট ফর ইউ গাইস এট দিস লেভেল। এই লেভেলে ডিজাইন পোর্শনটা আসলে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো তারপরেও যদি আমি পারি, একটা ম্যাথ হলেও চেষ্টা করতে পারি যে আমি আপনাদেরকে একটা ডিজাইন প্রবলেম দেখাবো। ওকে, তো যখন আসলে মেইন যে টপোলজিটা আপনার হাতে ডিজাইন করার পরে কিন্তু আসলে এটা সিমুলেশন করা হয়, সিমুলেশন করে চেক করা হয় যে ডিজাইনটা ঠিক আছে নাকি। যদি ডিজাইনটা ঠিক থাকে তখন ওটা ইমপ্লিমেন্ট করা হয় সার্কিটে, মানে হার্ডওয়্যারের কথা বলতেছি আমি, ঠিক আছে। আচ্ছা এবার আসি অ্যানালাইসিস। বলতেছিলাম যে আমরা অ্যানালাইসিস করবো। এই যে দেখেন সার্কিট দেয়া আছে, দেখতে পাচ্ছি সার্কিট দেয়া আছে যে। সো গিভেন হচ্ছে আমার সার্কিট এবং বেশ কিছু প্যারামিটার আমার কাছে দেয়া থাকবে। আমি বলছিলাম যেমন এই যে দেখেন ভিএ একটা প্যারামিটার বলে দিছে, তারপর হচ্ছে ভিটি দিয়ে আছে, কেন প্রাইম ডাব্লিউ বাই এল দিয়ে আছে, তার মানে বেসিক্যালি কেন দিয়ে আছে, সহজ কথা। এই ভ্যালুগুলো বলে দিছে অলরেডি, যেগুলো বলে দিছে আমাকে। এখন কি কি বের করতে হবে সেটা দেখি কি লিখছে দেখেন, প্রশ্নটা পড়ি। A discrete MOSFET amplifier utilizing a drain to gate resistance for biasing purpose. তাহলে বায়াসিংটা কি, কোন বায়াসিং ইউজ করছে এখানে? পড়ছিলাম এই বায়াসিংটা আমরা, ড্রেন টু গেট ফিডব্যাক বায়াসিং পড়ছিলাম না এটা আমরা? ইয়েস স্যার। Right. So such a biasing arrangement will be studied in something later. বলতেছে the input signal VI is coupled to the gate via a large capacitor. বলতেছে ইনপুটটা সরাসরি গেটে দেয় নাই, একটা বড় ক্যাপাসিটরের মাধ্যমে কানেক্ট করা হয়েছে বা কাপল করা হয়েছে। এই ক্যাপাসিটরটা কেন দিছে এখানে কিন্তু এটা উল্লেখ করা নাই, কিন্তু আমি আপনাদেরকে বলছি ক্যাপাসিটরটা কেন দিছে, লার্জ ক্যাপাসিটরটা। ডিসি ভোল্টেজটার নয়েজটা দূর করার রাইট, বাইরের থেকে যদি আমি বলতেছি না আসবেই, যদি কোনো ডিসি এসে পড়ে যাতে সেটা আমার সার্কিটের ক্ষতি না করে, বায়াসিং নষ্ট না করে দেয়, সেটা থেকে বাঁচার জন্য আমি ডিসি ব্লকার দিয়ে রাখছি। এটার নাম হচ্ছে কাপলিং ক্যাপাসিটর, ইনপুট কাপলিং ক্যাপাসিটর। এন্ড দ্য আউটপুট সিগন্যাল এট দ্য ড্রেন ইজ কাপলড, আবারও কাপলড, দেখতে পাচ্ছি, টু দ্য লোড রেজিস্ট্যান্স RL ভিয়া আনাদার লার্জ ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটার উদ্দেশ্য তো জানি নাকি, এটা বড় ক্যাপাসিটর আবারও দিছে আউটপুটে সরাসরি কানেক্ট না করে। এটার কাজ কি, আউটপুট কাপলিং ক্যাপাসিটরের কাজ কি ছিল? ডিসটরশন, মানে ডিসিটা না যায় স্যার। রাইট, ইনপুট আমার যে এইখান থেকে যাতে কারেন্টটা টুস করে এদিকে না চলে যায়, বুঝা যাচ্ছে? এই কারেন্টটা যাতে না যায় এটা আমি চাই না, গেলেই হচ্ছে আমার প্রবলেম। এই কারেন্টটা যদি এদিকে চলে যায় তাহলে এখানে কিন্তু কারেন্টের ভ্যালু কমে আসবে, বুঝা যাচ্ছে? আন্ডারস্ট্যান্ড? সো এটা আমি আসলে চাই না, উই ডোন্ট ওয়ান্ট দিস। ওকে, আমার সার্কিট কিন্তু তাহলে আমার কিউ পয়েন্ট শিফট করে যাবে। আচ্ছা, আমার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আছে আসলে তখন আমার আরএলটা যোগ হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে। তখন আর কি হবে, আরএল একটা রেজিস্ট্যান্স বাড়াই দিচ্ছে বা কমাই দিচ্ছে, কিছু একটা হবে, তখন আবারও কি হবে, আমার আইডিএস কিউ যেটা সেটা শিফট হয়ে যাবে। যাই হোক, হোয়াটএভার। So we wish to analyze the amplifier circuit to determine its small signal voltage gain. কি বের করতে বলছে?
অ্যানালাইজ করতে বলছে সার্কিট ফার্স্টে, অ্যাম্পলিফায়ার সার্কিটটাকে, এবং কি বের করতে বলছে? ভোল্টেজ গেইন। গেইন মানে কি জানি, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ বের করতে বলছে। বুঝতে পারলাম? আচ্ছা, ইটস ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স বের করতে বলছে, তার মানে আর ইনপুট রেজিস্ট্যান্স বের করতে বলছে। ওকে, আর কি বলছে? এন্ড দ্য লার্জেস্ট অ্যালাউয়েবল ইনপুট সিগন্যাল, আর বলছে ইনপুটে সর্বোচ্চ কত বড় সিগন্যাল দিতে পারবো, এই ইনপুটে যে সিগন্যালটা দিছে এটা সর্বোচ্চ কত বড় দেয়া যাবে, এটা জানতে চাইছে। আচ্ছা, ওটা আমরা পরে ডিসকাস করব। দ্য ট্রানজিস্টর হ্যাজ ভিটি ইজ ইকুয়াল টু সামথিং, এরকম একটা ভ্যালু দিয়ে দিছে, আর ভিএ বলে দিছে। অ্যাজিউম দ্য কাপলিং ক্যাপাসিটরস, এখানে দেখেন প্রশ্নটা পুরোপুরি বুঝে নেন। অ্যাজিউম, ধরে নাও, দ্য কাপলিং ক্যাপাসিটরস টু বি সাফিসিয়েন্টলি লার্জ, অনেক বড়, যথেষ্ট বড়, সো অ্যাজ টু অ্যাক্ট অ্যাজ আ শর্ট হিসেবে কাজ করবে সার্কিটস এট দ্য সিগন্যাল ফ্রিকোয়েন্সিস অফ ইন্টারেস্ট। তার মানে বলতেছে যে আমার যে ইনপুট সিগন্যাল রয়েছে সেটা তো একটা আসলে ফ্রিকোয়েন্সি রয়েছে, যেহেতু একটা এসি সিগন্যাল, তাই না? এসি সিগন্যালের কি থাকে? যে এসি ফ্রিকোয়েন্সি থাকে, তাই না? তো বলতেছে যেই এই ফ্রিকোয়েন্সি এতে আমার ইনপুট সিগন্যালটা দিচ্ছি, এসি সিগন্যালটা দিচ্ছি, সেই জায়গায় কিন্তু এটা শর্ট হিসেবে কাজ করবে, এটাই বলতেছে। বুঝাচ্ছে? তার মানে আমার আসলে এটা সহজ কথা হচ্ছে, ইনপুটের এসি সিগন্যালের কোনো ক্ষতি হবে না, এটাই বুঝাচ্ছে সে, কোনো চেঞ্জ হবে না, যা ইনপুট দিব সেটাই আসলে ভিতরে ঢুকতে পারবে এসি সিগন্যালটা। তো প্রশ্নটাকে বুঝতে পারছি নাকি, এটা আসল কথা। দেখেন প্রশ্নটা বুঝে গেছে, কি কি চাইছে? গেইন চাইছে, ইনপুট রেজিস্ট্যান্স চাইছে, আর ইনপুটের সর্বোচ্চ কত ভোল্টেজ এসি ভোল্টেজটা দিতে পারবো সেটার ভ্যালুটা কত, এটা। এবং আরেকটা জিনিস এখানে দিয়ে দিছে তারা, থ্রেশহোল্ড ভোল্টেজ বলে দিছে ট্রানজিস্টরের, এবং আপনার ভিএটা দেয়া আছে, ঠিক আছে, মানে আর্লি ভোল্টেজ দেয়া আছে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এইবার এটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমি দেখেন আপনাদের সুবিধার জন্য কয়েকটা স্টেপ বলে দিচ্ছি। ফার্স্টেই যে কাজটা করতে হবে, মসফেট যে অ্যাম্পলিফায়ার বলেন, বিজেটি বা যে অ্যাম্পলিফায়ার বলেন, সেটার ক্ষেত্রে ফার্স্টে এই স্টেপগুলো ফলো করবেন। প্রথমেই যে কাজটা করবেন, স্টেপ ফলো করলে মনে রাখলে আপনার একদম ম্যাথ করতে সমস্যা হবে না। আগে ফার্স্ট কাজই হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখবেন। তার মানে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট কথাটার অর্থ হচ্ছে এসি যা থাকবে, যত এসি থাকবে সব ফেলে দিবেন, সব এসি বাদ, ঠিক আছে? ডিসি তে সব ক্যাপাসিটর তাহলে বুঝতেছি ওপেন হয়ে যাবে, তাই না? এরকম একটা ঘটনা ঘটবে। তারপর ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার পরে ডিসি অ্যানালাইসিস করবেন, যে সার্কিটটা বাকি থাকবে সেটাতে ডিসি অ্যানালাইসিস করে সেখান থেকে আপনি আইডি আর ভিওবি বের করবেন। তার মানে বেসিক্যালি মোটামুটি বলতে পারি কিউ পয়েন্ট বের করার মতো ব্যাপার, আইডি ভিওবি বের করবেন। কেন এই আইডি ভিওবি বের করে আমার লাভটা কি? আইডি এবং ভিওবির থেকে আসলে আমরা জানি R0 এবং জিএম এর ভ্যালুটা পাবো আমরা, তার মানে আউটপুট রেজিস্ট্যান্স এবং আমাদের যে ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার সেটার ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? দেন এইগুলা পেয়ে গেলে, এইগুলোই কিন্তু আসল উদ্দেশ্য আমার ডিসি অ্যানালাইসিস করার ক্ষেত্রে, R0 এবং জিএম বের করা। এবং এই R0 জিএম পেয়ে যাওয়ার পর আমি তখন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো, এবং এসি ইকুইভ্যালেন্ট সার্কিট একে আমি কেভিএল কেসিএল ইউজ করব, আউটপুট আর ইনপুটের মধ্যে রিলেশন ডিফাইন করব। এইটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার টার্গেটই থাকবে সার্কিটে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার পরে, এবং এই এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার ক্ষেত্রে আমরা স্মল সিগন্যাল মডেল ব্যবহার করব মসফেটের। আমরা মনে আছে স্মল সিগন্যাল মডেলটা কোনটা দেখাইছিলাম কিন্তু, পাই মডেল মনে পড়ে? জি স্যার। কোনটা? স্মল সিগন্যাল মডেলটা না, সেই পাই মডেলটা যেটা দেখাইলাম সেটা আমরা ইউজ করব। এটা ইউজ করে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমার টার্গেটটা হবে কেভিএল কেসিএল করে আউটপুট আর ইনপুটের একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারলেই, কারণ আমি জানি আউটপুট বাই ইনপুট যদি কোনোভাবে আমি নিয়ে আসতে পারি সেটাই আসলে কি আমার গেন, এটাই আমার টার্গেট। তারপর আমি ম্যানিপুলেট করবো ইকুয়েশন, সেটাই বললাম যে ম্যানিপুলেট করবো ইকুয়েশন, ম্যানিপুলেট করে আমি গেনটা বের করবো। বুঝা গেছে? এটা আমার ফ্লো মানে সলভিং এর ফ্লো। তাহলে ফার্স্টের টাস্কে আমরা আসলে এখন স্টার্ট করে দেই। ফার্স্টের টাস্কটা দেখেন, আমি স্টেপ বাই স্টেপ যাব, খুব স্লোলি যাওয়ার চেষ্টা করবো, আপনারা আমাকে বলবেন যে আপনারা বুঝতে পারতেছেন নাকি। তো ফার্স্ট টাস্ক, ড্র ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। দেখেন ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে চাচ্ছি, তাহলে এসি জিনিসগুলা, এসি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো বাদ হয়ে যাবে। আমরা জানি ডিসি তে ক্যাপাসিটর ওপেন হয় নাকি শর্ট হয়? ওপেন। তাহলে আমি বলতে পারি এটা ওপেন হয়ে যাবে, জি স্যার। আর এটা ওপেন হয়ে যাবে, রাইট? বলতে পারি? জি।
এটা দুইটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে আমার এই পুরো সার্কিটটা বাদ হয়ে যাচ্ছে এবং বাইরের দিকের এই পুরো সার্কিটটা আমার বাদ হয়ে যাচ্ছে, এটা কি বলা যায়? জি স্যার, ছোট তাহলে হয়ে আমার গেল। সার্কিটটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, দেখেন দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে এখন এই ছোট সার্কিট নিয়ে যদি আমি এখন অ্যানালাইসিসটা করি, একটু ভ্যালুগুলো আমি একটু দেখে রাখি। 15 10K 10 মেগা, তাই না? 15 10K 10 মেগা, একটু সার্কিটটা আলাদা করে আঁকি। এরকম ছিল মনে হয়, রাইট? এরকম ছিল মনে হয়, তাই না? ফাইনালি এটা ছিল 10 মেগা মনে হয় ভ্যালুটা ছিল, আর এটা ছিল 10K, আর উপরে ছিল আমার ডিসি ভিডিডির ভ্যালুটা জানি কত বলছে এখানে? 15। 15। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে আমার ড্রেন নোটটা ছিল যেটা, সেটা ওকে ফাইন। সো এই হচ্ছে আমার ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? এখন এটাকে আমি অ্যানালাইজ করব। দেখেন, অ্যানালাইজ করার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি এখন আমাকে ফার্স্ট কথা বলেন, মসফেটের গেট দিয়ে কি কোনো কারেন্ট ঢুকে নাকি? না। আমি কিন্তু ডিসি করতেছি, সো আমার সবকিছু বড় হাতের, আপনারা দেখতে পাচ্ছেন। সো আইজি ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা জানি। ডেফিনেটলি মসফেটের গেট দিয়ে কোনো কারেন্ট ঢুকেই না, কারণ গেটের নিচে ইনসুলেটর আছে, সো কারেন্ট জীবনেও প্রবেশ করতে পারবে না। তাইলে আমি বলতে পারি যে টেকনিক্যালি আসলে ভিডি আর ভিজিটা সেম, রাইট? জি বলা স্যার। যায় এটা যদি সেম হয়, সুতরাং আমি বলতে পারি এটা কোন রিজনে অপারেট করতেছে? গেট আর ড্রেন যদি শর্ট থাকে, স্যাচুরেশন। স্যাচুরেশন রিজন। সো স্যাচুরেশন রিজন অপারেশন, তাহলে আমি একটু শিওর হয়ে গেলাম, তাই তো? স্যাচুরেশন রিজন অপারেশন। এখন স্যাচুরেশন রিজন অপারেশন যেহেতু, আমি তাহলে আমার এখানকার কারেন্টের ইকুয়েশনটা জানি, আমি সরাসরি লিখি আইডি ইজ ইকুয়ালস টু 0.5 KN VOV হোল স্কয়ার, নাকি? দেখেন এখানে আমার আইডির ভ্যালু আমি জানি না, কেন এর ভ্যালুটা জানি 0.5, এটা জানি। VOV এর ভ্যালুটাও আমি আসলে জানি না, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমি জানি না। ওকে ফাইন, এগুলো কিন্তু জানি না বাই দ্য ওয়ে। আচ্ছা, আমি আরেকটা ইকুয়েশন লিখি। চিন্তা করে দেখেন তো, ড্রেন থেকে সোর্সের ভোল্টেজ আর গেট থেকে সোর্সের ভোল্টেজ সেম না? আমরা দেখতেছি না? সোর্স তো দুইটাই গ্রাউন্ড, আসলে সোর্স তো গ্রাউন্ডে, সেম না? জি ড্রেন স্যার। থেকে সোর্সের ভোল্টেজ, গেট থেকে সোর্সের ভোল্টেজ। এখন দেখেন তো, ড্রেন থেকে সোর্সের যে ভোল্টেজটা, এটাকে কিভাবে লেখা যায়? এটা করা যায় না ভিডিডি মাইনাস আইডিআরডি? দেখেন তো লেখা যায়? যায়। ওকে, ভেরি নাইস। যদি এটা লেখা যায়, আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, 15 মাইনাস আইডি, আরডির ভ্যালু হচ্ছে 10, তাই না? ইন্টু 10। সো এটাকে আমি একটা ইকুয়েশন কনসিডার করি এবং এটাকে আরেকটা ইকুয়েশন কনসিডার করি। দেখেন তো, এইবার একটু খেয়াল করে দেখেন, নিচের ইকুয়েশনে আর উপরের ইকুয়েশনে আপনার যদি আমি আইডিটাকে সাবস্টিটিউট করে দেই, তাহলে আমি আসলে এখানে যে ভিওভির ভিওভিতে ভিজিএসটা আছে সেটা পেয়ে যাব। অথবা আমি অন্য আরেকটা কাজ করতে পারি, নিচের ইকুয়েশনে আমি যেহেতু এটা ভিডিএস বা ভিজিএস যেটাই বলেন না কেন, এই ভিজিএসটাকে ভিওভিতে বসাতে পারি। রাইট, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম, তাই না? এটা করা যায় না? বা কেউ জি স্যার। এটা করতে পারেন, যেহেতু এটা ভিজিএস, আমি দুই পক্ষেই মাইনাস ভিটিএন করে দিলাম, করা যায়? করতে পারি। 15 মাইনাস কত ভিটিএন এর ভ্যালুটা জানি কত দেখলাম আমরা, 1 ভোল্ট ছিল না নাকি কত? 0.25 মনে হয়। আচ্ছা, যাই হোক, আপাতত ভিটিএন লিখি, ঠিক আছে? আমি জানি না এটা ভ্যালুটা কিন্তু দেয়া ছিল 1 ভোল্ট নাকি কি জানি লেখা ছিল না, 0.25 তো মনে হয় কেএন এর ভ্যালু দেয়া ছিল মোস্ট প্রবাবলি, ঠিক আছে? যাই হোক, এই জি ভ্যালুটা স্যার। দেয়া, এই ভ্যালুটা দেয়া। সো দেখেন ইন্টারেস্টিংলি এটা কিন্তু ভিওভি হয়ে গেল, তাই না? সো ভিওভি একটা ভ্যালু, মানে একটা ইকুয়েশন আপনি পেয়ে যাচ্ছেন যেখানে আইডি আছে বেসিক্যালি। সো আপনি যদি এখানে সাবস্টিটিউট করে দেন এক নম্বর ইকুয়েশনে ভিওভির ভ্যালুটা, পুরো ইকুয়েশনটাতে আইডি থাকে, তাইলে আমার কথা বোঝা যাচ্ছে? ডু ইউ গেট মি? জি সো স্যার। ফ্রম 1 আমি একটু করে দেই, তারপরও ফ্রম 1 আমি যদি সাবস্টিটিউট করি, আইডি ইকুয়ালস টু 0.5 কেএন, এই কেএন এর ভ্যালু মনে হয় 0.25 দেওয়া ছিল আমার যেটা ধারণা। সো এই ইকুয়েশনটা তখন চলে আসতেছে হচ্ছে 15 মাইনাস ভিটিএন এর ভ্যালুটা আমি জানি না, এখন এক্স্যাক্টলি জানি না, মনে হয় 1 ভোল্ট দেওয়া ছিল, আমি শিওর না, এর জন্য আমি লিখতেছি না। 10 আইডি
রাইট? তাই তো? ভিওভির ভ্যালুটা সাবস্টিটিউট করলাম, ভিওভি ইজ ইকুয়াল টু এই প্যারামিটারটা ছিল, এটার হোল স্কয়ার জি, স্যার। নাকি? এখন দেখেন এখানে শুধুমাত্র আননোন প্যারামিটার কি এই ইকুয়েশনের মধ্যে? এই আইডি। আইডিটা শুধুমাত্র আননোন। তাহলে এটা সলভ করলে আমি কি পাবো? অবশ্যই আইডি পাবো, রাইট? অবশ্যই আইডি পাবো আমি এটা সলভ করলে। জি স্যার। ওকে, এক্স্যাক্টলি। তাহলে এটা সলভ করলে আমি অবশ্যই আইডি পাবো, ডেফিনেটলি। এখন আইডি পাইলে আমি বলে আসি, আমি আইডিটা আমি আসলে এখানে করে রাখছি আপনাদের সুবিধার জন্য। দেখেন এখানে আমি আসি, এই যে দেখেন সলভ করলে আমি যে আইডি পাইলাম সেটার ভ্যালুটা কিন্তু কত? 1.06 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারলাম? আপনারা এটা বাসায় সলভ করেন, কারণ সলভিং আশা করি আপনারা পারবেন, সমস্যা হওয়ার কথা না। তাহলে আইডির ভ্যালু যদি 1.06 মিলি অ্যাম্পিয়ার হয়, এবং আমরা কিন্তু এখানে যে একটা ইকুয়েশন শুরুতেই লিখছিলাম মনে পড়ে, যে ভিজিএস ইজ ইকুয়ালস টু ভিডিএস ইজ ইকুয়ালস টু ভিডিডি মাইনাস আইডিআরডি, একটা ইকুয়েশন ছিল না আমাদের? তাহলে সেই জি, ইকুয়েশন স্যার। থেকে সেই ইকুয়েশন অ্যাপ্লাই করে দেখেন এখন আমি এটা করতে পারি না, ভিজিএস ইকুয়ালস টু বললাম ভিডিএস, উপরে ইকুয়েশনটা যেটা আমার ভিডিডি ভ্যালু মনে হয় 15 ছিল, এই যে ভিডিডি 15 ভোল্টেজ ছিল, হ্যাঁ, ভিডিডি মাইনাস 10 আইডি। এখন আইডির ভ্যালু যেহেতু জানি আমি 15 থেকে জাস্ট আমি 1.06 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 10.6 হয়ে যায়, তার মানে মনে হয় মোস্ট প্রবাবলি 4.4 ভোল্ট হয়ে যাচ্ছে নাকি? এই যে হ্যাঁ 4.4 ভোল্ট জি স্যার। ভিজিএস এর ভ্যালু আমি পেয়ে গেলাম। ভিজিএস আর ভিডিএস যেহেতু সেম, 4.4 ভোল্ট পাচ্ছি। এখন ভিডিএস যদি পেয়ে যাই, ভিজিএস থেকে জাস্ট ভিটিএন বাদ দিলে কত হয়ে যায়? ভিওভি, রাইট? জি স্যার। ভিটিএন এর ভ্যালু, এই যে ভিটিএন এর ভ্যালু দেয়া আছে 1.5 ভোল্ট দেয়া আছে, ঠিক আছে? আপনারা দেখতে পারেন এখানে ভিটিএনটা দেয়া ছিল, এই যে 1.5 ভোল্ট দেয়া ছিল। ওকে, স্যার এখানে ভি এটা কোনো কাজে লাগলো না আমাদের? লাগবে একটু পরে আসছি। এই যে আমরা দেখবো এখানে R0 যে বলছি না, এখনো ওই স্টেপে আসি নাই। ও আচ্ছা। সো আমি ভিওভি বের করলাম, ঠিক আছে? যে জাস্ট আমার ভিজিএস থেকে ভিটিএনটা বাদ দিলাম, দেখতে পাচ্ছি 2.9 ভোল্ট হচ্ছে আমার ভিওভি। তাহলে দেখেন আমার কিন্তু ফার্স্ট টাস্কটা শেষ, ফার্স্ট না অ্যাকচুয়ালি দুইটা টাস্ক শেষ। আমি ফার্স্টে ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি, এরপরে ডিসি অ্যানালাইসিস করে কি বের করলাম? আইডি এবং ভিওভি বের করছি, রাইট? দেখেন আমার সাথে এগ্রি করতেছেন নাকি সবাই? জি স্যার। এখন নেক্সট কাজটা হচ্ছে ফাইন্ড R0 আর GM। এখন আপনি আমাকে বলেন R0 এর ইকুয়েশনটা কি মনে আছে নাকি ভুলে গেছি? R0 এর ইকুয়েশন ছিল হচ্ছে VA, এগুলো মনে রাখতে হবে একটু, VA বাই ID। এটা কিন্তু ডিসি প্যারামিটার, সব ডিসি ভ্যালু। R0 এর ভ্যালু কিন্তু ডিসি থেকে আসতেছে, এই যে ডিসি কারেন্ট। সো V এর ভ্যালু দেয়া আছে 50, দেখেন আর্লি ভোল্টেজটা দেয়া আছে 50, এবং ID আমরা একটু আগে বের করলাম 1.06 মিলি। সো আমি এটা ধারণা করতেছি এটা 50 এর নিচে সামথিং কিলো ওহম হবে। সো অ্যারাউন্ড 45 46 এরকম কিছু একটা কিলো ওহম হবে। আমি এখনো এটা আমি এক্সাক্ট ভ্যালুটা জানি না, তারপর দেখে আসি, সমস্যা নাই। সো এটা 47 কিলো ওহম হবে, ভাগ করলে 47 কিলো ওহম। সো আমি R0 পেয়ে গেলাম। নেক্সট কাজ কি করা? GM বের করা। সো GM এর ইকুয়েশনটা কি মনে আছে নাকি ভুলে গেছি? কেন ভিওভি না, কেন ভিওভি স্যার। এই যে 10 ইন্টু ভিওভি, রাইট? বা ভিজিএস মাইনাস ভিটি, এটাকে আমি আবার দেখাইছিলাম, এটা আইডির মাধ্যমেও প্রকাশ করা যায় যেভাবে আপনার ইচ্ছা। সো কেন ভিওভি এটা ইউজ করি আমরা। সো কেএন টাইমস ভিওভি, না বুঝলে সাথে সাথে বলবেন। সো দেখেন কেন এর ভ্যালু অলরেডি বলা আছে, কেন মানে কিন্তু কেন প্রাইম ডাব্লিউ বাই এল, যেটা নাকি 0.25 মিলি। তাহলে আমি বলতে পারি এখানে 0.25 টাইমস ভিওভির ভ্যালুর জন্য আমরা কত বের করছিলাম? 4.4 নাকি 2.9? 4.4। 2.9। 2.9। ভিওভিটা হচ্ছে 2.9 বের করছি। সেটা যদি আমি 2.9 দ্বারা গুণ করি তাহলে সামথিং মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার সামথিং কিছু একটা ফরম্যাটে আসবে হয়তো বা, ঠিক আছে? হোয়াট এভার, এটা আমরা পরে দেখবো। মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট আসবে। এটা ট্রান্স কন্ডাক্টেন্স, তো কন্ডাক্টেন্স তো রেজিস্ট্যান্সের উল্টা। রেজিস্ট্যান্স মানে হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, আর ট্রান্স কন্ডাক্টেন্স যেহেতু এটা কন্ডাক্টেন্স তাহলে এটার ইউনিটটা হবে অ্যাম্পিয়ার পার ভোল্ট, তাই না? অ্যাম্পিয়ার পার ভোল্ট হবে।
মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট, মিলিটা কারণ হচ্ছে কি এন এর মিলিটা বসাইছি। সো এটা গুণ করলে যা হয় এটা আপনারা গুণ করে দেখেন কত হয়। সো এখানে আমি তার মানে R0 এবং GM বের করতে পারবো। তাহলে আমি এই স্টেপটাও পার করে ফেলবো। দেখি R0 আর GM এর এক্সাক্ট ভ্যালুগুলো দেখে আসি। এই যে দেখেন পেন ভিওভি করছি, ভ্যালুগুলো বসাইছি, আমরা দেখতে পাচ্ছি এই এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 0.725 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট এবং R0 দেখেন কত হচ্ছে 47 কিলো ওহম। তাহলে GM এবং R0 আমরা বের করে ফেললাম। ওকে, বুঝতে পারলাম? ইয়েস স্যার। এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা আবার যাই। দেখেন আমার কিন্তু তাহলে প্রথম 3টে স্টেপ শেষ। এবার আমি টাচ করব কোন স্টেপটাকে? ড্র এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এবার কিন্তু এসি ইকুইভ্যালেন্ট সার্কিট হবে। সো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্রয়িং এর ক্ষেত্রে চিন্তা করেন কি হবে, কেউ গেস করতে পারবেন? এবার কিন্তু আমি ডিসি তে নাই, আমি এসির কথা বলতেছি। এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো আমি, আমার টার্গেট। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কি হবে? ক্যাপাসিটর কি ওপেন থাকবে নাকি শর্ট হবে? শর্ট। এক্স্যাক্টলি, এখানে বলে দিছে যে শর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, সো ক্যাপাসিটর গুলো কিন্তু শর্ট হয়ে যাচ্ছে এবার। আর যেহেতু আমি কি ধরনের ইকুইভ্যালেন্ট করতেছি, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট করতেছি, সেখানে ডিসি ভোল্টেজ গুলো কি হবে? যেমন এই ডিসি ভোল্টেজ উপর একটা দেখতে পাচ্ছি, এটা কি হবে? এনি গেস? কেউ গেস করতে পারবে ডিসি ভোল্টেজটা কি হবে? এই কানেকশনটা আসলে দেখতে কিরকম, একটু আলাদা করে আঁকি। এসি হয়ে যাবে। এরকম না কানেকশনটা দেখতে, দেখেন তো। এটা মানে এটা না, এই যে এই নোটটা, উপরের নোটটা যদি আমি চিন্তা করি, ধরেন এই নোটটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই নোটটা হচ্ছে এই যে এই নোটটা, রাইট? বুঝা যাচ্ছে? দেখতে অনেকটা এরকম না, প্লাসটা হচ্ছে এইদিকে। এখন যেহেতু আমি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি, মনে রাখতে হবে আমার যত ডিসি ভোল্টেজ গুলা রয়েছে, যত ডিসি ভোল্টেজ থাকবে সবগুলো ইজিকাস টু আমি কি করে দিব? 0 বানাই দিব। একটা ডিসি ভোল্টেজ সোর্সকে যদি আমি 0 বানাই দেই কি হবে? তার মানে কি বোঝাচ্ছে? এই পয়েন্টের যেই ভোল্টেজ, সে ফর এক্সাম্পল এটাকে বললাম এ ভোল্টেজ, আর এই পয়েন্টের যে ভোল্টেজ দুটো সেম হবে। বুঝাচ্ছে? মানে ভোল্টেজ কোনো ডিফারেন্স নাই, কারণ আমি আসলে এসি নিয়ে কাজ করব এখন, এর জন্য কোনো ডিসি কে আমি কনসিডার করতেছি না। আমার কথা বুঝে গেছে? জি স্যার। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে ভিডিসি, যত ভিডিসি থাকবে, শুধু সাপ্লাই ভোল্টেজ না, যত ভিডিসি থাকবে সব ভিডিসি কে 0 মানে 0 বানাই দিব। 0 বানাই দিলে কি হয় দেখেন তো, এখানে যদি দুইটা পয়েন্ট, মানে সহজ কথা আসলে এটা ইকুইভ্যালেন্টলি আসলে দুইটা টার্মিনাল শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে গেলে এই ছবিটার দিকে তাকায়, এটা শর্ট হলে আসলে কি হয়? কি হয়ে যায়? উপরে স্যার 10 কিলোমিটার থাকবে না। এই 10 কিলোমিটার থাকবে না কেন? ভালো করে দেখেন কি হয়। আমি এই নোডের কথা গ্রাউন্ড বলছি, হয়ে যায় স্যার। গ্রাউন্ড হয়ে যায়। এক্স্যাক্টলি। তাহলে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা এটা বুঝতে পারেন। না বুঝলে বলবেন। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওই নোডটা আসলে গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমার চেঞ্জটা যেটা হবে এখানে আসলে এইটা সরাসরি কি হয়ে যাচ্ছে? গ্রাউন্ড, নাকি? এখানে আর কোনো ডিসি সোর্স থাকবে না, এটা গ্রাউন্ড হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই হবে আমার নতুন এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। আমি বুঝতে পারছি? জি স্যার। কোন প্রশ্ন? এনিওয়ান? দেখেন কোন প্রশ্ন আছে নাকি বলেন। এইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ ইন ড্রয়িং দি এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে? সো আমি যদি এটা আমি আলাদা করে আপনাদেরকে একে দেখাই, তাহলে সেটা দেখতে কিরকম হয় এটা একটু দেখি। দেখেন এটা কি এরকম নাকি? সো এটা মনে হয় 10 কিলো ওহমস ছিল, এটা 10 মেগা ওহমস ছিল, রাইট? এবং এখানে যে ক্যাপাসিটরটা ছিল সেটা শর্ট হয়ে গেছে, এর জন্য আমি দুটো টার্মিনাল দিলাম যাতে আপনারা বুঝতে পারেন শর্ট হয়ে গেছে। এবং এখানে একটা এসি সিগন্যাল বলতেছিল, এসি সিগন্যাল আছে। সো আমি এসি সিগন্যালটাকে আলাদা করে একটা এসি সিগন্যালের মতো করে আঁকি, ঠিক আছে? যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের সুবিধা হয়। বাই দ্য ওয়ে, এটা নাম দেওয়া ছিল মনে হয় ভিআই, ওখানে ভিআই নাম দিছিল। এবং এইখানে মনে হয় ক্যাপাসিটর দুটোর কি কোনো ভ্যালু থাকবে না স্যার? না, শর্ট হয়ে যাচ্ছে এসি। আমরা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতেছি। বাই দ্য ওয়ে, আমরা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট রাখতেছি। ভেরি লার্জ ক্যাপাসিটর, আমরা এখনো ক্যাপাসিটর নিয়ে বদার্ড না। ঠিক আছে? ক্যাপাসিটরের ক্যালকুলেশনটা আসলে ব্যান্ডউইথ নির্ণয় করার ক্ষেত্রে আপনারা, আমি জানি না আপনারা এখন ব্যান্ডউইথ জিনিসটা বুঝেন নাকি। ব্যান্ডউইথ নির্ণয় করার ক্ষেত্রে এটা আপনারা হায়ার লেভেল অফ ইলেকট্রনিক্স কোর্সে এগুলো শিখবেন।
ব্যান্ডউইথ নির্ণয় করাটা, ঠিক আছে? ওকে ফাইন। ওকে স্যার। সো দেখেন, ওকে এই ইনপুটটা এরকম দেয়া ছিল না, আমি তাও এঁকে দিলাম সোর্সের মতো করে, ওখানে জাস্ট একটা সাইন দেয়া ছিল, জাস্ট আর কিছু দেয়া ছিল না। সো উপরেরটা কি জানি হয়ে যাচ্ছে, আমাদের গ্রাউন্ড হয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে, আমরা খেয়াল করলাম এটা। এবং এখানেও একটা ক্যাপাসিটর ছিল, এবং সেই ক্যাপাসিটরের সাথে আসলে আমার একটা লোড রেজিস্ট্যান্স ছিল, তাহলে আমার সার্কিটটা এরকম হয়ে যাচ্ছে, রাইট? সো দিস ওয়াজ মাই ড্রেন, দিস ইজ সোর্স এন্ড এটা গেট, রাইট? এটা কি সবাই বুঝতেছি? এরকম হয়ে গেছে এখন আমার সার্কিটটা, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা, রাইট? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারি, এখন আমি নেক্সট যে কাজটা করব, আমরা স্মল সিগন্যাল যে মডেলটা রয়েছে মসফেটের সেটা ইউজ করব। স্মল সিগন্যাল মডেল দ্যাট ইজ মোর প্রিসাইসলি অ্যাজ পাই মডেল, আমরা যেটা শিখেছি সেটা ইউজ করব। এবং যেহেতু ভি এর ভ্যালু দেওয়া আছে, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, ভি এর ভ্যালু দেওয়া ছিল। ভি এর ভ্যালু দেওয়া মানে হচ্ছে আসলে আপনার কি আছে, কেউ বলতে পারবেন? চ্যানেল লেন্থ মডুলেশন কনসিডার করছে, ভি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে আমরা চ্যানেল লেন্থ মডুলেশন কনসিডার করব। দেখেন আস্তে আস্তে আমি আঁকি। সো মডেলটা যদি আমি আঁকি, সেটা দেখতে অনেকটা এরকম। এটা ছিল আমার গেট নোড, ভালো করে দেখেন। এটা ছিল আমার সোর্স নোড, ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা ছিল আমার ড্রেইন নোড, এবং ওটা দেখতে এরকম ছিল। ড্রেন থেকে সোর্সের দিকে আপনাদের যদি খেয়াল থাকে, একটা কারেন্ট সোর্স ছিল, ডিপেন্ডেবল কারেন্ট সোর্স ছিল এরকম, যেটার ভ্যালু বলা হচ্ছে জিএম ইন্টু ভিজিএস। এই ভিজিএসটা কোনটা? এই গেট আর সোর্সের মধ্যে যদি কোনো ছোট ইনপুট সিগন্যাল দেই সেটা, ওকে। তারপরে আরো দেখেন, যেহেতু আমার ভি এর ভ্যালু দেওয়া ছিল, তার মানে আমার R0 আছে, আমরা R0 ক্যালকুলেট করেছি। R0 হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স অফ স্যাচুরেশন রিজন। সো এখানে একটা প্যারালাল হবে, আপনারা জানেন, আউটপুট রেজিস্ট্যান্সটাকে কনসিডার করার জন্য। এটা হচ্ছে আপনার, জাস্ট আমি মসফেটটাকে আঁকলাম সোফার। দেখেন কোনো প্রশ্ন আছে নাকি? সোফার আমি জাস্ট এখানে যে আপনার বাঁ দিকের ছবিতে যে ড্রেন, সোর্স আর গেট দেখতে পাচ্ছি, মানে মসফেটের এই ড্রেন, সোর্স আর গেট, ওই মসফেটের পরিবর্তে আমি এই ছবিটা আঁকলাম। এইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে নাকি? দেখেন সোফার আমি জাস্ট মসফেটটাকে পরিবর্তন করে আঁকছি, আর কিছুই না, এখনো কিছু আঁকিই নাই আমি। এইটা কি বুঝতে পারলাম নাকি? আমি জাস্ট এখানে স্মল সিগন্যাল মডেল ইউজ করছি, এটা কি বুঝতে পারছি? জি স্যার। এইবার আমি পুরো বাকি সার্কিট আঁকবো। ভালো করে খেয়াল করি, আমার বাঁ দিকের সার্কিটের সোর্সটা কিন্তু গ্রাউন্ডের সাথে শর্ট করা। তাহলে এখানে আমি যে কাজটা করবো, সোর্সটাকে কার সাথে শর্ট করবো? গ্রাউন্ডের সাথে। তারপর আমি এখন দেখবো গেটে কি কি আছে। গেটে কি কি আছে? গেটে আমি দেখতে পাচ্ছি যে আমার ইনপুট সিগন্যাল রয়েছে। তাহলে আমি এখানে আলাদা করে, যদি আপনারা ইয়ার মতো করে আঁকতে চান, মানে আপনাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে সেটার মতো যদি আঁকতে চাই, তাহলে আমি বলতে পারি এটা এরকম। এই গেটে সরাসরি গেট থেকে গ্রাউন্ডের মধ্যে, বা গেট থেকে সোর্স, গ্রাউন্ড মানে সোর্স, সেটার মধ্যে ভিআই আছে, অথবা আমি এরকম এইভাবেও আঁকতে পারতাম, যেটা আপনার মনে হয় ভালো সেটাই করেন, সমস্যা নেই। এবং আরেকটা জিনিস আছে কিন্তু, গেট থেকে ড্রেনের মধ্যে ভালো করে খেয়াল করে দেখেন, গেট থেকে ড্রেনের মধ্যে একটা কি আছে? 10 মেগা ওহম একটা রেজিস্ট্যান্স আছে, আছে না? দেখতে পাচ্ছি? জি স্যার। সো এটা করি, তাহলে গেট থেকে ড্রেনের মধ্যে দেখেন, এই যে গেট থেকে ড্রেনের মধ্যে দেখতে পাচ্ছি একটা 10 মেগা ওহম রেজিস্ট্যান্স আমি এঁকে দিলাম গেট থেকে ড্রেন নোডের মধ্যে। বুঝা গেল? ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার হয়েছে? এটা গেট থেকে ড্রেনের মধ্যে 10 মেগা ওহম রেজিস্ট্যান্স কিভাবে আঁকলাম আমি, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে ফাইন, একটু রেসপন্স করলে সুবিধা হবে। এবার দেখি, ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে দেখেন দুটো রেজিস্ট্যান্স রয়েছে। ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে উপরের রেজিস্ট্যান্সটা যেটা, সেটা হচ্ছে 10 কিলো। ড্রেন থেকে গ্রাউন্ড, কিন্তু ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে 10 কিলো। তাহলে গ্রাউন্ড কিন্তু আমার এই সোর্সটা পুরোটাই গ্রাউন্ড, এই যে নিচের লাইন পুরোটাই কিন্তু গ্রাউন্ড। তাহলে ড্রেন থেকে, এটা ড্রেন থেকে গ্রাউন্ডের মধ্যে আমার বলতেছি হচ্ছে 10 কিলো রয়েছে, বা আরডি রয়েছে। ওটার নাম ছিল মনে হয় আরডি, এটার নাম আরডি ছিল হয়তো, আমি আরডি নামই রাখি আপাতত। এটা একটা গেল।
আবার আরেকটা খেয়াল করেন যে এই ড্রেন নোড সেম, এই ড্রেন নোড থেকে শুরু করে গ্রাউন্ডের মধ্যে কিন্তু আপনার আবার আর এল রয়েছে, দেখা যাচ্ছে? তাহলে আবার এই ড্রেন থেকে শুরু করে আপনার গ্রাউন্ডের মধ্যে আর এল রয়েছে, রাইট? বুঝতে পারলাম? দেখেন কিভাবে সার্কিটটা কনভার্ট হয়ে গেল। আমার অ্যাকচুয়াল এসি ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ পাই মডেল কিভাবে আমি ড্র করলাম, এটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এবং আমি আউটপুটটা কোথায় দেখতেছিলাম? আউটপুটটা দেখতেছিলাম কিন্তু ড্রেন নোডে। এটা ছিল আমার আউটপুট, এটা কিন্তু আমার আউটপুট ছিল। সো আমার আউটপুটটা হচ্ছে এই নোডটা, দ্যাট মিন্স এইটা। সবগুলোকে প্যারালাল করে এরপরে হ্যাঁ, স্যার। বেসিক্যালি আউটপুট হচ্ছে এই ড্রেন নোড, পুরোটাই তো ড্রেন নোড, ঠিক আছে? এই উপরের যেটা দেখতে পাচ্ছি আমরা, আমি যদি আলাদা একটা মার্কার ইউজ করি, ড্রেন নোডটা কতটুক, পুরা এতটুক কিন্তু আমার ড্রেন নোড, রাইট? আবার গ্রাউন্ড বা সোর্স নোডটা কতটুক দেখা যাচ্ছে? ক্লিয়ার? নিচেরটা পুরোটা সোর্স নোড, উপরটা পুরোটা গ্রাউন্ড ড্রেন নোড, আর বাঁ দিকে রয়েছে গেট নোড। এটা বুঝতে পারছি আমরা? জি স্যার। এখন আমরা একটা কাজ করতে পারি আমাদের সুবিধার জন্য। R0 দেখতে পাচ্ছি, R0 RD এবং RL প্যারালাল, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, RL একটা প্যারামিটার, RL প্রাইম একটা প্যারামিটার ডিফাইন করি, যেটাকে আমরা বলতেছি R0 প্যারালাল RD প্যারালাল RL, তিনটাকে প্যারালাল করে দিই, তাহলে একটা আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর কি, সুবিধা হবে আমার। বুঝা যাচ্ছে? সো এই কাজটা যদি আমরা করি, দেখেন এই কাজটা যদি করি যেটা আমি বললাম আপনাদেরকে, তাহলে সার্কিটটা দেখতে কি এরকম হয়ে যায় না অনেকটা? দেখেন তো নিচে যে সার্কিটটা আমরা আঁকছি, জি স্যার। দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। এই যে দেখেন সার্কিটটা কিন্তু দেখতে একদম এই যে আরএল প্রাইম, ওই যে উপরের সার্কিটকে আমরা এই তিনটাকে প্যারালাল করলাম, দেখেন এই তিনটাকে প্যারালাল করলাম, প্যারালাল করে আমি আরএল প্রাইম বানাইলাম। এখানে আরএল প্রাইম যেহেতু আমরা সব ভ্যালু জানি, R0 RD RL সবগুলোর ভ্যালু আমার জানা আছে, প্যারালাল করলে আমরা পাই 4.52 কিলো ওহমস। আপনারা এটা করে দেখতে পারেন। এখন তাহলে আমার সার্কিটটা দেখতে এরকম। এখন ওকে, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা হয়ে গেল নাকি? রাইট? এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি না আমরা? তাহলে আমার বাকি আছে এবার কোন স্টেপ আছে? লাস্ট টু স্টেপ। কেভিএল কেসিএল করো, ইকুয়েশন বের করো, রাইট? সো এটা খুবই ইজি একটা স্টেপ, আমি দেখাই দিই। ইট ওয়ন্ট টেক এনি লং, অলমোস্ট ফিনিশড। আচ্ছা, এবার কেভিএল কেসিএল করে আমার টার্গেট কিন্তু আউটপুট আর ইনপুটের মধ্যে ইকুয়েশন ডিফাইন করা। দেখেন, সো আমরা একটা কারেন্ট ধরে নিই, এটা যে ভিআই ইনপুট ভোল্টেজটা ছিল, আমি একটা কারেন্ট ধরে নিলাম, এখান দিয়ে ধরলাম যে সোর্স থেকে একটা কারেন্ট বেরোচ্ছে, নাম দিলাম I1 বা II, মানে কারেন্ট অফ ইনপুট নাম দিলাম। তাহলে অ্যাট দিস নোড, ভালো করে খেয়াল করে দেখেন, ইন্টারেস্টিংলি এই নোডে যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে কি পাচ্ছেন? এই কারেন্টটা II ঢুকতেছে, জিএম ভিজিএস কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, এবং ডান দিকে আপনি একটা কারেন্ট পাচ্ছেন যেটা নাকি আসলে আপনার আরএল প্রাইম দিয়ে যাচ্ছে, নাকি? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে কেসিএল যদি করি, আমরা অ্যাপ্লাই করি, দেখেন তাহলে আপনার কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এরকম যে II ইজ ইকুয়ালস টু জিএম ভিজিএস, তার মানে ডিপেন্ডেবল যে কারেন্ট সোর্স আছে সেটা প্লাস আরেকটা হয়ে যাচ্ছে কি আপনার এই কারেন্ট, আপনি একটা এই কারেন্টটাকে আমরা আপাতত নাম দিতে পারি কি, এটা যেহেতু আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে যাচ্ছে, I0 নাম দিতে পারি, তাই না? I0 বলা যায়। সো I0 ইজ ইকুয়ালস টু তাহলে কত? উল্টা করে লিখতে পারি আমি, ইনপুট কারেন্ট মাইনাস জিএম ভিজিএস। তার মানে এই কারেন্টের ভ্যালু আমি জানি। ভ্যালু মানে কি? মানে একটা ইকুয়েশন পাইলাম আমি আসলে বেসিক্যালি, II মাইনাস জিএম ভিজিএস। আমার দরকার আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ কত হবে কেউ বলতে পারবেন? এই রেজিস্ট্যান্স টাইমস I0 করলে কি আমি আউটপুট ভোল্টেজ পাবো? জি স্যার, পাবো। ওকে, তাহলে V0 ইজ ইকুয়ালস টু, তাহলে আমি জাস্ট সিম্পলি ওটাই করি, I0 টাইমস RL প্রাইম করলে দেখেন কি কি চলে আসতেছে আমার।
ii minus gm vgs times rl prime v0। এখন আমি চেক করি এখানে শুধুমাত্র আমার ইনপুট এবং আউটপুট ভোল্টেজ রয়েছে নাকি। আমার যেহেতু গেইন বের করতে যাচ্ছি, আমার আউটপুট ভোল্টেজ রয়েছে, দ্যাটস ওকে। আমার এখানে ভিজিএস টাই কিন্তু, এই যে দেখেন ভিজিএস টাই কিন্তু আসলে ইনপুট, তাই না? এই যে দেখতে পাচ্ছি গেট থেকে সোর্সের মধ্যেই আসলে আমি ভিআইটা দিয়েছি, বা ভিজিএস ইজ ইকুয়ালস টু ভিআই। সো আমার এখানে ভিজিএস ও রয়েছে, কিন্তু একটা সমস্যা আছে, ভোল্টেজের পাশাপাশি আমার একটা কারেন্ট প্যারামিটার চলে আসছে, তাই না? দেখা যাচ্ছে কারেন্ট প্যারামিটার যে চলে আসছে। জি স্যার। সো এইটা কিন্তু আমার জন্য ঠিক না। কারেন্টটাকে আমার যেভাবেই হোক এটা তাড়াইতে হবে কারেন্টটাকে। সো এটা কিভাবে তাড়ানো যায়? খুব সিম্পল, কারেন্টটা খুবই ইজিলি আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। আইআইটাকে দেখেন কিভাবে এটা করা যায়। এই আইআই কারেন্টটা দেখেন কার মধ্যে দিয়ে ফ্লো করতেছে, এই আরজির মধ্যে দিয়ে ফ্লো করতেছে, তাই না? এবং আরজির এই নোডটার নাম কি? গ্রাউন্ডের রেসপেক্টে এই নোডটা হচ্ছে ভিআই, বা এই ভোল্টেজটা সরাসরি আমি বলতে পারি। এবং ডান দিকের যে নোডটা সেটা কিন্তু ড্রেন ভোল্টেজ ছিল ভিডি, বা সরাসরি আপনি বলতে পারেন গ্রাউন্ডের রেসপেক্টে ভি0, রাইট? তাহলে সিম্পলি আপনি আসলে লিখতে পারেন আই কারেন্টটা কি, ওই নোড ভোল্টেজের মতো চিন্তা করতে পারেন। সেটা হচ্ছে এইভাবে লেখা যায়, আই কারেন্টটা আপনি খুব ইজিলি এইভাবে চিন্তা করতে পারেন যে VI minus V0 divided by RG, right? তাই না? VI minus V0 divided by RG, right? জি স্যার। এখন যদি দেখেন এখানে আই এর ভ্যালুটা যদি আপনি উপরটা সাবস্টিটিউট করে দেন, তাহলে কিন্তু জিনিসটা আসলে মাচ মোর সিম্পল হয়ে যায়। যে জিএম, বাই দ্য ওয়ে ভিজিএসটা কিন্তু, এই ভিজিএস মানেই কিন্তু ভিআই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিজিএস আর ভিআই আসলে একই জিনিস। সো এখানে সরি, আমি আইআইটা সাবস্টিটিউট করতে ভুলে গেছি, সরি, মাই মিস্টেক। সো এখানে যদি আমি সাবস্টিটিউট করে দেই তাহলে আমার সলিউশন অনেকটা হয়ে যাচ্ছে। VI minus V0 divided by RG, ঠিক আছে, এইটা মাইনাস জিএম, ভিজিএস এর বদলে একবার আমি ভিআই লিখে দিলাম এবার, টাইমস গুণ বাইরে একটা আরএল প্রাইম ছিল সেটা। এখন দেখেন আপনার টোটাল ইকুয়েশনের মধ্যে শুধু আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ রয়েছে, তাই না? দেখা যাচ্ছে টোটাল ইকুয়েশনের মধ্যে কিন্তু ইন্টারেস্টিংলি শুধু আউটপুট ভোল্টেজ এবং শুধু ইনপুট ভোল্টেজ রয়েছে। এবং আপনি যদি একটু বুদ্ধি করে এটা জাস্ট কমন নেন, তাইলেই কিন্তু আপনার কমপ্লিট। ভিআই বাই আর জি, দেখেন আমি একটু করে দেই, মাইনাস V0 বাই আর জি, আমি আলাদা করে লিখলাম, মাইনাস জিএম ভিআই, এবং প্রত্যেকটার সাথে আমার ব্র্যাকেট আমি ইউজ করি, ইনটু আর এল প্রাইম রয়েছে, রাইট? তাহলে ফাইনালি ওইখান থেকে যদি আমি এখানে জাম্প করি একটু, V0 ইজ ইকুয়ালস টু, আমি যদি সরাসরি একবারে V0টা কমন নেই এইদিকে, দেখেন আপনার ইকুয়েশনটা কি চলে আসে। V0 যদি আমি কমন নেই, দেখেন আমি একবারে লিখতেছি। সো আর এল উপরে সবগুলোর গুণ আকারে আছে, আমার শুধু V0 একটা প্রাইম প্যারামিটার রয়েছে, এটা চলে আসছে মাইনাস আর এল প্রাইম ডিভাইডেড বাই আর জি। এবং আমি যদি ভিআই কমন নেই, প্লাস ভিআই কমন নেই একই সাথে, তাহলে দেখেন চলে আসছে কি, আমার এই টার্মটা চলে আসবে, এই টার্মটা চলে আসবে, সাথে আর এল কিন্তু উপরে গুণ আকারে আছে বাই দ্য ওয়ে। সো আর এল প্রাইম ডিভাইডেড বাই আর জি মাইনাস জিএম ইন্টু আর এল প্রাইম, ঠিক আছে? দেখেন এখন অনেকটাই সিম্পল হয়ে গেছে। এখন V0টাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি, ঠিক আছে, V0টাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি বা একটু যদি শিফট করি, তাহলে আলটিমেটলি আমি যদি V0টাকে কমন নিয়ে নেই, তাহলে কি হয়ে যাচ্ছে, এরকম দাঁড়াচ্ছে না? ওই মাইনাস V0 যেটা আছে ডান দিকেরটা, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম, আলটিমেটলি আমি লিখতে পারি 1 প্লাস আর এল প্রাইম বাই আর জি, আর ডান দিকে থাকতেছে আমার জাস্ট ভিআইটা থেকে গেল। এটাকে আমি আর ডান দিকেরটা আমি ইচ্ছা করলে সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে? ডান দিকেরটাকে আমি ইচ্ছা করলে সিম্পলিফাই করতে পারতাম, কিন্তু আমি সিম্পলিফাই করলাম না, সমস্যা নাই। সো আর এল প্রাইম ডিভাইডেড বাই আর জি মাইনাস জিএম ইন্টু আর এল প্রাইম, রাইট? এই যে দেখেন V0 বাম দিকে V0 আর ডান দিকে ভিআই, দেখতে পাচ্ছি?
ক্যান উই সি? আমরা দেখতে পাচ্ছি এটা? জি স্যার। সো আমি v0 কে vi যদি করে দেই তাহলে সেটা আমার কি গেনটা না? তাহলে সেটা ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্টের ইকুয়েশন চলে আসবে পুরোটাই নাকি? আমি সিম্পলিফাই করতেছি না, আবারও আমি বলতেছি আমি সিম্পলিফাই করতেছি না, আপনারা ইচ্ছা করলে সিম্পলিফাই করতে পারেন, বাট আমি সিম্পলিফাই করতেছি না। 1 প্লাস আর এল বাই আর জি। দেখেন এখানে সব ভ্যালু আমি জানি, এভরি প্যারামিটার ডান দিকের গেনের সব ভ্যালু আমার জানা। সো আমি যদি ইনপুট করি আমার ভ্যালুটা আসলে আমি জানি, আসলে এই ভ্যালুটা বসালে -3.3 ভোল্ট পার ভোল্ট লিখবো ইউনিটটা। সো আমি স্টেপটা দেখাই দিলাম, এই যে আমি এখানে করে রাখছি আপনাদের জন্য, দেখেন। সো আমরা ইনপুট কারেন্টের একটা ইকুয়েশন বের করছি, তারপর গেনটা সরাসরি আমি না দেখায় বের করে দিছি এখানে, কিন্তু আমি এখন দেখাইলাম আপনাদের আসলে কিভাবে গেনটা বের করতে হয়, ম্যানিপুলেট করতে হয় ইকুয়েশন। ফাইনালি গেন ইজ ইকুয়ালস টু যেটা বললাম -3.3 ভোল্ট পার ভোল্ট, এটা অবশ্যই লিখতে হবে। যদিও আপনি বলতে পারেন স্যার ভোল্ট আর ভোল্ট ইউনিট তো কাটাকাটি চলে যায়, বাট আপনাকে এটা লিখতে হবে, কারণ ভোল্ট পার ভোল্ট লিখলে বোঝা যায় এটা ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন হয়েছে, আপনি ইনপুটে ভোল্টেজ দিচ্ছেন আউটপুটে ভোল্টেজ পাচ্ছেন। ঠিক আছে? সো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমি নেক্সট দিন আমি ইনপুট যেই রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা আমি আপনাদেরকে নেক্সট দিন এক্সপ্লেইন করব।